আর জয়েন্ট রিকোয়েস্ট দিতে হবে। আচ্ছা, আজকের ডিসকাশনটা মেইনলি মানে আমার 1 সপ্তাহ আগেও হচ্ছে নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, বা এই ধরনের কিছু অ্যারেঞ্জ করার বা এই ধরনের কিছু মাথায় ছিল না। তো অনেকেই হচ্ছে লাইক আমার ফেসবুক অ্যাক্টিভিটি বা আদার্স অ্যাক্টিভিটি দেখে ব্যাপারটা জানে যে আমি টুকটাক কাজ করার চেষ্টা করতেছি, অ্যান্ড কোয়াইট এনাফ প্রজেক্ট কাজ করতেছি। সো অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চাচ্ছিল এই বিষয়গুলো সম্পর্কে, যে কিভাবে শুরু করা যায় এই জিনিসগুলো আসলে। অ্যান্ড আমাদের প্রবলেমটা হচ্ছে ওই জায়গাতেই যে আমরা আসলে জানি না যে আমাদের কোথা থেকে শুরু করতে হবে অ্যান্ড হাউ দিস প্রসেস ওয়ার্কস। সো একদম জিরো রিসার্চের একদম জিরো থেকে আজকে আমরা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো। একটা সেশনে তো সবকিছু বলা সম্ভব না, বাট আমরা সবকিছু সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। এখন বিফোর গেটিং স্টার্টেড আমি মানে রিকোয়েস্ট করব, যারা হচ্ছে মানে সেশনের মাঝখানে অবশ্যই কথা বলা যাবে, কেউ মাইক্রোফোন অন করে অবশ্যই হচ্ছে কোনো ডিসকাশন যদি সে কোনো আইডিয়া শেয়ার করতে চায়, কোনো কোশ্চেন শেয়ার করতে চায় বা কোশ্চেন করতে চায়, সেক্ষেত্রে সেটা অবশ্যই সুযোগ আছে। হ্যাঁ, আই ওয়ান্ট দিস সেশন টু ওয়ে, হ্যাঁ, যাতে টু ওয়ে হয়ে আমি এই জিনিসটাই চাই। অ্যান্ড যাদের সমস্যা নাই তারা আমার মনে হয় যে ভিডিওটা অন করে নিলে ভালো হয়। হ্যাঁ, লাইক আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি শুধু আমার স্লাইড দেখে বলে যাচ্ছি, কেউ কোনো রেসপন্স নাই। হ্যাঁ, তো যাদের পক্ষে ভিডিওটা অন করা পসিবল, আই এম নট ফোর্সিং এনিওয়ান, যাদের পক্ষে ভিডিওটা অন করা পসিবল তারা ভিডিওটা অন করলে খুব ভালো হয়। অ্যান্ড যখন কথা বলার প্রয়োজন বোধ করবো, আনমিউট করে মাইক্রোফোনটা অবশ্যই মাঝখানে আমাকে মাঝখানে কথা বলা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, নাও আই এম স্টার্টিং। তার আগে হচ্ছে যদি সবাই বলতো যে আমার আমার স্ক্রিনটা ঠিক আছে কিনা এবং আমার পাওয়ার পয়েন্ট স্ক্রিনটা ঠিক আছে কিনা। এনিওয়ান? হ্যাঁ, ঠিক আছে। ওকে রাফা, থ্যাংক ইউ। ওকে, এখানে সাউন্ডটা একটু লাউড করলে ভালো হতো। আচ্ছা, আই এম ট্রাইং। আমি জোরে বলার চেষ্টা করতেছি। আই থিঙ্ক আর কারো কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? এনিওয়ান? সাউন্ডে আর কোনো প্রবলেম নাই আশা করি। আচ্ছা লাবিবা, তুমি হচ্ছে একটু আশা করি তুমি ফুল সাউন্ডে আছো, বাট আই থিঙ্ক এটা লাইক টেকনিক্যাল এরর হইতে পারে কোনো, বা নেটওয়ার্ক আনস্টেবিলিটির কারণে হইতে পারে। আই থিঙ্ক সাউন্ড ইজ ওকে নাও। আমি শুরু করছি। আমাদের আজকের টপিকটা বা ডিসকাশনের যদি আমরা হেডলাইন বলি, সেটা হচ্ছে যে অনলাইন ডিসকাশন অন ক্লিনিক্যাল, পাবলিক হেলথ অ্যান্ড হেলথ সিস্টেম স্ট্র্যাটেজি, রিসার্চ অ্যান্ড অন রিসার্চ মেথোডোলজি। তো দেখতেই পাচ্ছ যে অনেকগুলো বিষয়, ক্লিনিক্যাল হেলথ কিভাবে কাজ করে, পাবলিক হেলথের রিসার্চ কিভাবে কাজ করে, এরপর হচ্ছে আমাদের হেলথ সিস্টেম স্ট্র্যাটেজি, এটা ইজ এ বিগ পার্ট হেলথ সিস্টেমের। এই স্ট্র্যাটেজিগুলো কিভাবে সবকিছু রিসার্চের বেসিসে আসে, তো সেই জিনিসগুলো সম্পর্কে আমি একটা প্রাথমিক ধারণা দিব আজকে। এই রিসার্চগুলো কিভাবে হয়, হ্যাঁ, অ্যান্ড রিসার্চ মেথোডোলজি নিয়ে আমি আলোচনা করব। যারা থার্ড ইয়ার পার করে এসেছি তাদের মোটামুটি রিসার্চ মেথোডোলজির ব্যাপারে আইডিয়া আছে। অ্যান্ড যেহেতু আজকের সেশনটা 1.5 ঘন্টার, আমার সবগুলো বিষয় কভার করা পসিবল না। আমি বাংলাদেশে মোটামুটি যেসব রিসার্চ প্রসেস গুলো ফলো করা হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? ওকে, দেন একটু সামনে আগানোর আগে আমি যেটা একটু বলতে চাই, লাইক আজকের রিসার্চটার মূল উদ্দেশ্য হচ্ছে যে সবাই আগ্রহী হবে না রিসার্চে, এটা যেমন গ্রুপ, তেমন অনেকেই আমাদের মধ্যে আছে যারা হচ্ছে লাইক পথ খুঁজতেছে বা কিভাবে শুরু করতে হয় সেটা এখনো জানে না। তো সেই জিনিসটার কথা চিন্তা করে আমি এভাবেই আজকের হচ্ছে বিষয়টাকে প্ল্যান করেছি। তো অনেক কথা বলে ফেললাম, আমাদের সামনে আগানো উচিত। যাই হোক, আচ্ছা একটু প্রবলেম হচ্ছে, give me some seconds. Sorry. নাও, আজকের এটা অলরেডি সবাই দেখে ফেলেছেন আশা করছি, যে টুডেজ প্রেজেন্টেশন আমরা কি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে হোয়াট ইজ সায়েন্টিফিক রিসার্চ। আমি টু বি অনেস্ট আজকে মোটামুটি সবাই মেডিকেল স্টুডেন্ট, 2-1জন হয়তো থাকতে পারে আদার ফ্যাকাল্টির, তাদের ক্ষেত্রে না, বাট আমি ইন জেনারেল মেডিকেল সেক্টরে যারা আছে স্টুডেন্টস, আজকের এই সেশনে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টও আছে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আই হোপ সিনিয়রও আছো কয়েকজন, আছেন কয়েকজন। তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্সের বিষয় নিয়ে পড়াশোনা করছে এমন স্টুডেন্টদের মধ্যে, মেডিকেল স্টুডেন্টদের মধ্যেই
রিসার্চের ব্যাপারে নলেজ সবচেয়ে কম। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে এবং এমনকি অনেক সিনিয়র ডক্টর এমন মানে কিভাবে রেফারেন্স কোনটা ভ্যালিড, সাইন্টিফিক রেফারেন্স কাকে বলে সেই জিনিসটা এখনো জানেন না। ইটস হার্শ ট্রুথ বাট ইটস ট্রু। ওকে, যাই হোক, আমরা আজকে হোয়াট ইজ সায়েন্টিফিক রিসার্চ এটা জানবো একদম অল্প কথায়। দেন হচ্ছে স্কোপস অফ রিসার্চ অ্যাজ এ ক্যারিয়ার পাথ। আমরা তো রিসার্চটাকে অনেকে এখানে যারা আছে সবাই এক্সপ্লোর করার চিন্তা ভাবনা করছি। যদি আমরা রিসার্চটাকে ক্যারিয়ার হিসেবে নেই সেক্ষেত্রে আমাদের সামনে কি কি স্কোপস আছে, ওকে, সেই ব্যাপারে আমি একটু ছোট আলোচনা করব। যদিও আমি এখনো আমি ক্যারিয়ার এখন ওখানে যাইনি, সেজন্য আমি ওই আলোচনাটা খুব বেশি বড় করবো না, লাইক আমার সিনিয়রদের নিয়ে কিছু আলোচনা করবো। যাই হোক, এরপর হচ্ছে আন্ডার গ্রাজুয়েট রিসার্চ। আন্ডার গ্রাজুয়েট রিসার্চ এটা কি আসলে সম্ভব, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। দেন হচ্ছে স্টেপস অফ কন্ডাক্টিং এ রিসার্চ, এটা হচ্ছে কাইন্ড অফ রিসার্চ মেথোডোলজির মধ্যেই পড়ে, ওটা আলোচনা করব। প্লাস হচ্ছে রিসার্চ মেথোডোলজি বেসিক যে জিনিসটা, কিভাবে একটা রিসার্চ একটা প্রোগ্রাম বা হচ্ছে একটা ইনিশিয়েটিভ কিভাবে সামনে আগে সেটা নিয়ে আলোচনা করব রিসার্চ মেথোডোলজিতে। দেন হচ্ছে যে হাউ উই ক্যান স্টার্ট অ্যাজ এ বিগিনার, আমরা কিভাবে শুরু করতে পারি একজন আন্ডারগ্রেড রিসার্চার হিসেবে। দেন চ্যালেঞ্জেস বিটুইন দ্য পাথ, এই সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করবো। এবং প্রত্যেকটা টপিকই আমার আমি প্রায় 2 বছর হয়ে গেছে আমি আন্ডারগ্রেড হিসেবে রিসার্চ করছি, কাজ করছি নানান রকমের। আমি আমার কাজ সম্পর্কে বলবো পরে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে যেখানে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, যাই হোক, আমরা সামনে আগাই। সাইটটা সমস্যা, একটু সময় লাগবে, অনেকক্ষণ পজ হয়ে থাকলে। আচ্ছা, যারা মিটিং থেকে বের হয়ে যাচ্ছি, বের না হয়ে আমরা অডিও এন্ড ভিডিওটা পোস্ট অফ করে আমরা বের হবো। বারবার হচ্ছে অ্যাডমিট দিতে হচ্ছে, অনেকে বের হয়ে আবার আসতেছে। যাই হোক, ওকে, নাও দিস ইজ দ্য থিং যে হোয়াট ইজ সায়েন্টিফিক রিসার্চ, হাউ ডাজ ইট ওয়ার্ক। আমি আমার সবার স্ক্রিনের বাম দিকে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে ফাইন্ডিং আউট দ্য অ্যান্সার অফ এ কোয়েশ্চেন। আমি যখন একটা রিসার্চ করব, রিসার্চ মানে কি, টু নো দ্য আননোন। আমাকে ফার্স্ট কোয়েশ্চেন করতে হবে আমি কি জানতে চাই। আমাদের ডেইলি লাইফের প্রত্যেকটা জিনিসই ইন জেনারেল বলতে গেলে সেটা একটা রিসার্চ, কিন্তু সেটা কখন সায়েন্টিফিক রিসার্চ হবে, যখন থার্ড পয়েন্টটা আমরা একটু দেখি, আমি লাল কালারে বোল্ড করে লাল কালারের মার্কিং করেছি যে সিস্টেমেটিক ওয়ে। যখন আমাদের ডে টু ডে কোয়েশ্চেন্স, যখন আমরা আমাদের ডে টু ডে আননোনকে জানার যে কোয়েরি, সেটা যখন সিস্টেমেটিক ওয়েতে হবে, তখন সেটাকে আমরা সায়েন্টিফিক রিসার্চ করবো। এটা আরো কিছু কম্পোনেন্টস আছে, শুধু একটা কোশ্চেন থাকলে হবে না, এখানে আমাদের একটা সেট অফ অবজেক্টিভস থাকতে হবে, একটা সেট অফ অবজেক্টিভস থাকতে হবে, নাহলে হবে না। এরপরে কি হবে, সায়েন্টিফিক রিসার্চ সব সময় প্রবলেম সলভিং নিয়ে কাজ করবে। হ্যাঁ, আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, লাইক একটা মেডিসিন, ধরো একজন কেমিস্ট একটা মেডিসিন তৈরি করেছেন। হ্যাঁ, এখন এই মেডিসিনটা তিনি আসলে কেন তৈরি করেছেন, নিশ্চয়ই কোনো রোগকে কিওর করার জন্য বা হচ্ছে মানুষের কষ্ট কমানোর জন্য। এই ধরনের একটা রিয়েল লাইফ প্রবলেম সলভিং একটা বিষয় থাকতে হবে। দিস ইজ সায়েন্টিফিক রিসার্চ। ওকে, তাহলে আমরা কি জানলাম, সায়েন্টিফিক রিসার্চ ডে টু ডে লাইফে আমরা যে কোশ্চেন করছি প্রত্যেকটা জিনিস আননোনকে জানার জন্য, এভরিথিং ইজ এ রিসার্চ। বাট ওয়েন ইজ ইট সায়েন্টিফিক রিসার্চ, যখন এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। যখন এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হবে, আমার সামনে একটা সেট অফ অবজেক্টিভস থাকবে এবং একটা রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করবে। নাও আমি আলোচনা যেটা করতে যাচ্ছি যে স্কোপস অফ রিসার্চ এজ এ ক্যারিয়ার পাথ, এই জিনিসটা আসলে কি। একটু প্রবলেম হচ্ছে কারণ এখনো অনেকেই জয়েন করতেছে, আমি সরি ইন্টারাপশনের জন্য। আচ্ছা, আমি এর মধ্যে অনেকেরই চেনার কথা, আমি 3জন ওয়েল নোন ফেস সায়েন্টিস্ট, এমন 3জন মানুষকে প্রেজেন্ট করছি যারা রিসার্চকে ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। লাইক প্রথমেই বাম পাশে যে মানুষটা আছেন, যে সেজান মাহমুদ, ব্যাকগ্রাউন্ড ইজ এ ডক্টর, পাস ফ্রম সলিমুল্লাহ মেডিকেল কলেজ, দেন MPH ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, পিএইচডি আমেরিকাতেই, MDও করেছেন সেখানে, অ্যান্ড নাও হি ইজ অ্যান academician with working with science, that is he is researching with clinical prospects. তাহলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে উনি MPH করেছেন, PhD করেছেন এবং রিসার্চকে তার ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। এন্ড
আমরা একজন একাডেমিশিয়ানকে কখন ভালো একাডেমিশিয়ান বলবো সেই বিষয়টা আমরা একটু পরেও বলবো। একজন একাডেমিশিয়ান তখনই ভালো একাডেমিশিয়ান যখন তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে। যাই হোক, এখন মাঝখানে যে মানুষটা দেখতে পাচ্ছেন, হি ইজ এ ওয়েল নোন ফেস, ডক্টর সাজিদুর রহমান শাওন ভাই। আমার খুব পরিচিত একজন বড় ভাই, এন্ড বিভিন্ন বিষয় হচ্ছে নানান সময় হেল্প করেন, খুব হেল্পফুল একজন মানুষ। যাই হোক, উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এমপিএইচ করেন, এবং উনি ডাবল এমপিএইচ করেন, পরে আরেকটা এমপিএইচ করেন ক্যারোলিনস্কা ইনস্টিটিউট অফ সুইডেন থেকে। তিনি এপিডেমিওলজিতে এমপিএইচ করেন, পরবর্তীতে অক্সফোর্ড থেকে তিনি পিএইচডি কমপ্লিট করে এখন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন। এবং অক্সফোর্ডে থাকাকালীন উনি বেশ কিছু বড় বড় রিসার্চের সাথে জড়িত ছিলেন, পাবলিক হেলথ রিসার্চ। এটার প্রসপেক্টটা আমরা কিভাবে বুঝবো কেন এটা বড় ছিল? কারণ এটা স্যাম্পল সাইজটা অনেক বড় ছিল, প্রায় 20,000 মানুষের উপর তারা কাজ করেছেন, ডায়াবেটিস রিলেটেড নানান ধরনের কাজ করেছেন, এখন অস্ট্রেলিয়াতে বড় বড় কাজ করছেন। অ্যান্ড আরেকটা মানুষের কথা আমি বলতে চাই, ইজ নট ফ্রম মেডিকেল ব্যাকগ্রাউন্ড, বাট উনি ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি থেকে মাস্টার্স করেছেন। বয়সে আমাদের অনেক প্রবীণ একজন প্রফেসর শাহ ফারুক। যাই হোক, আমার বানানটা ভুল হয়েছে, আমি মাত্র খেয়াল করলাম। যাই হোক, প্রফেসর শাহ ফারুক উনি বাংলাদেশের যদি 3জন বড় বড় সায়েন্টিস্টের নাম নেওয়া হয়, অ্যালাইভ 3জন বড় বড় সায়েন্টিস্টের নাম হয়, উনি এর মধ্যে একজন থাকবেন অবশ্যই। উনার উনার ব্যাপারে আজকে হয়তো আমরা অনেকেই এমন আছে যে আজকে প্রথম শুনতেছি, কিন্তু সায়েন্সের সবচেয়ে বড় যে জার্নাল নেচারে তার পাবলিকেশন ইজ এ রেগুলার থিং, এবং সে এই ধরনের পাবলিকেশন জেনারেট করতেছেন বাংলাদেশে বসে। যাই হোক, সে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বছর ছিলেন, পরবর্তীতে সেখান থেকে রিটায়ারমেন্টের পরে বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ডিন হিসেবে আছেন একটা ফ্যাকাল্টিতে। যাই হোক, তো আমরা মোটামুটি একটু বলার চেষ্টা করলাম যে রিসার্চাররা তাদের ক্যারিয়ার পাথটাকে কিভাবে আগায়। এ রিসার্চার ক্যান বি এ ক্লিনিশিয়ান, ক্যান বি এ একাডেমিশিয়ান। আমরা আসবো সেই বিষয়টাতে। আচ্ছা, ক্যান এনিওয়ান গিভ মি অ্যাডভাইস? এটা হঠাৎ করে হল্ট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আমরা আবার ওই জিনিসটার মধ্যেই থাকতেছি যে হচ্ছে কেন আমি রিসার্চকে আমার ক্যারিয়ার পাথ হিসেবে নিব, সেই বিষয়ে 3টা পয়েন্ট, আমি যে 3টা পয়েন্টকে বিলিভ করি সেই 3টা পয়েন্টকে আমি এখানে উপস্থাপন করছি। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি, ইউ উইল বি এ রিয়েল সায়েন্টিস্ট। আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমরা চিন্তা করতাম যে বিজ্ঞানী জিনিসটা মানে লাইক আমাদের কাছে মনে হইতো যে মানে বিজ্ঞানী আমাদের পক্ষে হওয়া সম্ভব না। বাট দিস ইজ ইট, ইউ উইল বি এ রিয়েল সায়েন্টিস্ট। মানে আপনি একজন সত্যিকারের বিজ্ঞানী হবেন রিসার্চকে যখন আপনি ক্যারিয়ার হিসেবে নেবেন। দেন অ্যাডভান্সড একাডেমিশিয়ান অর ক্লিনিশিয়ান। আপনি যত ভালোই একজন ক্লিনিশিয়ান হন না কেন, বা যত ভালো একজন একাডেমিশিয়ান হন না কেন, আপনাকে যখন ইন্টারন্যাশনালি যখন আপনাকে রিকগনাইজ করবে, তখন যদি আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড না থাকে, ইউ আর নট এ গুড একাডেমিশিয়ান নর এ গুড ক্লিনিশিয়ান। দেন আমি দেখেন লাল কালারে একটা লাইন লিখেছি যে সার্ভিং দ্য হিউম্যান কাইন্ড। সার্ভিং দ্য হিউম্যান কাইন্ড, আমি এটা লাল করেছি কেন? লাইক এটা শুনতে হয়তো ন্যাকামি মনে হতে পারে, বাট দিস ইজ ট্রু। এইটা আমার কাছে সবচেয়ে বড় প্রসপেক্ট, লাইক অ্যাজ আই এম এ রিসার্চ ক্যারিয়ার অ্যাসপাইরেন্ট। সার্ভিং দ্য হিউম্যান। একটা জিনিস চিন্তা করেন, আপনি একজন ডক্টর, আপনি আপনার লাইফে কয়জন রোগীকে ট্রিট করছেন? সেটা হতে পারে হয়তো আপনি আপনার লাইফে 1 লাখ রোগীকে ট্রিট করছেন, আপনার সারা ক্যারিয়ারে হয়তো 1 লাখ রোগীকে ট্রিট করছেন, বা 2 লাখ রোগীকে ট্রিট করছেন। বাট চিন্তা করেন, অ্যাজ এ রিসার্চার আপনি কত মানুষকে সার্ভ করছেন সেটা আপনি নিজেও কখনো ক্যালকুলেট করতে পারবেন না। কেন? কারণ রিসার্চ যে সেক্টরটা, এটা হচ্ছে কি, আপনি একটা নলেজ জেনারেট করছেন, এটা একটা নলেজকে আপনি জেনারেট করছেন। আপনি যে নলেজটাকে জেনারেট করছেন সেই নলেজটার উপর বেস করে আরেকটা নলেজ জেনারেট হবে, আলটিমেটলি হিউম্যান কাইন্ডকে সার্ভ করবে এমন একটা ধরেন ড্রাগ, অথবা একটা ফ্যাসিলিটি, একটা সার্জিক্যাল প্রসিজার, দেন এরকম যা যা হতে পারে, এরকম একটা জিনিস ডেভেলপ হচ্ছে, সেটা দিয়ে সারা বিশ্বে কোটি কোটি মানুষ কি হবে, উপকৃত হবে। তার মানে আপনি আপনার লাইফে কোটি কোটি মানুষকে সার্ভ করার সুযোগ পাচ্ছেন রিসার্চের মাধ্যমে। দ্যাট অল আই ক্যান সে। যে আপনি যদি মোটিভেশন চিন্তা করেন যে কেন আমি একজন রিসার্চার হব, দ্যাট দিস 3 পয়েন্ট ইজ এ গুড মোটিভেশন আই ক্যান সে। নাও pardon me for that.
আমি এটা বুঝতেছি না কেন হচ্ছে। ওকে ওকে, নাও আন্ডার গ্রাজুয়েট রিসার্চ। আমি আমার একটা রিয়েল লাইফের কথা বলি। আন্ডার গ্রাজুয়েট রিসার্চটাকে আমরা এখনো একটা, বলা যায় যে সত্যি কথা বলতে একটা ট্যাবু বানিয়ে রেখেছি। মানে আমরা জানি না যে এই জিনিসটা পসিবল এন্ড ইটস নেসেসারি, সেটাই আমরা জানি না। আমি আমার একটা রিয়েল লাইফের কথা বলি। আমি যখন আমার ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে অর সেকেন্ড ইয়ার, মানে হচ্ছে 2018 সালের জানুয়ারির দিকে, আমি বিভিন্ন জিনিস এক্সপ্লোর করছিলাম। লাইক টু বি অনেস্ট, আমি আমার মেডিকেল লাইফকে এনজয় করছিলাম না। সো আমি বিভিন্ন জিনিস এক্সপ্লোর করছিলাম যে আমি কি করতে পারি, যেটা আমার কাছে করতে ভালো লাগবে। সো এক্সপ্লোর করতে করতে আহ, আহ, সেই এক্সপ্লোরের একটা পার্ট হিসেবে আমি আমার কলেজে একজন সিনিয়র ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে এমন কোনো সিনিয়র কি আছেন যিনি আন্ডারগ্রেড লেভেল থেকে রিসার্চের সাথে যুক্ত ছিলেন? উনি আমাকে যেটা রিপ্লাই করলেন, ইট ওয়াজ এ মেসেঞ্জার কনভারসেশন, উনি আমাকে যেটা রিপ্লাই করলেন সেটা হচ্ছে যে তুমি তো এখনো কিছু জানোই না, তুমি কি রিসার্চ করবা। দ্যাট ওয়াজ হিজ রিপ্লাই। নাও মাই কোয়েশ্চেন ইজ, আমরা রিসার্চ আসলে কি করি? আমরা জানি না বলেই তো রিসার্চ করি। আমাদের কাছে যেই নলেজটা নাই, সেই নলেজটাকে আমরা ক্রিয়েট করার জন্যই তো রিসার্চ করি। সো আমাদের একদম গোড়াতেই কনসেপশনই সমস্যা আছে। রিসার্চটা আমরা কেন করি? রিসার্চটা করি কারণ হচ্ছে আমরা আননোনকে জানতে চাই, আমরা একটা নলেজকে জেনারেট করতে চাই। ওকে, দ্যাট ইজ রিসার্চ। নাও, ইজ ইট রিয়েলি পসিবল? আন্ডারগ্রাজুয়েট রিসার্চ কি আসলেই পসিবল? ইয়েস, ইটস অফকোর্স পসিবল। আমি পার্সোনালি কিছু কাজ করার চেষ্টা করতেছি। আমার সাথে পরিচিত এমন অনেকেই আছেন যারা আন্ডারগ্রেড লেভেলে রিসার্চ করছেন, মেডিকেল সেক্টরেও আছে। আমার সাথে পরিচিত ঢাকা ইউনিভার্সিটির এবং আদার ইউনিভার্সিটির অনেক ছেলে পেলে আছে যারা আন্ডারগ্রেড লেভেলেই বিভিন্ন রিসার্চ প্রজেক্টের সাথে তারা অ্যাক্টিভলি কাজ করছেন। নট অনলি অ্যাজ এ ভলান্টিয়ার, অ্যাজ এ অথার দে আর ওয়ার্কিং। অথর, যেটা আমি বলতে চাচ্ছি যে অথর হচ্ছে তারা যাদের একটা রিসার্চ প্রজেক্টে লাইক ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন থাকে। ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী যখন আমার একটা রিসার্চ প্রজেক্টে 10 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 10% কন্ট্রিবিউশন থাকে, তখন আমি অথরশিপ পাওয়ার যোগ্য। ওকে, এটা ওইগুলো পরের কথা। দেন আমি যেটা বলতে চাচ্ছি যে আই ডোন্ট নো এনিথিং, হাউ ক্যান আই? ওই যে আমার সেই সিনিয়র ভাইয়ের কথাটাই আমি বললাম যে আমরা অনেকেই মনে করি আমি তো কিছুই জানি না, আমি কিভাবে রিসার্চ করব? আমি জানি না বলেই আমি জানতে চাই। আমি যখন যা জানতাম না সেটাকে জেনে, যখন আমি একটা স্ট্রাকচারালি সকল মেথডস ফলো করে আমি যখন ওই জিনিসটাকে সবার সামনে প্রেজেন্ট করব, দেন ইটস এ রিসার্চ পাবলিকেশন অর এ রিসার্চ ফাইন্ডিং। কেউ কি কিছু বলতে চাচ্ছে? এটা নয় শুনতে পেলাম। যাই হোক, এরপরে আমি আরেকটা লাইনকে কালার করেছি রেড। ইজ ইট নেসেসারি? এটা কি আসলেই নেসেসারি? এটাই হচ্ছে মূল কোশ্চেন আমাদের সবার মনে, যেটা আসলেই নেসেসারি, এটার কি কোনো গুরুত্ব আছে? অবশ্যই। আন্ডার গ্রাজুয়েট লেভেলে একটা জিনিস চিন্তা করেন, আপনার নামে বা হচ্ছে আপনি অলরেডি, আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, আপনার নামের পাশে 5টা বা 6টা বা এরও বেশি আপনি এরকম কিছু সায়েন্টিফিক পেপারের অথর, বা ইন কেস আপনি চিন্তা করেন এত হওয়ার দরকার নাই, 2টা বা 3টা, দ্যাটস হিউজ থিং অ্যাজ এ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। আপনি কিছু ভালো জার্নাল বলতে কি, এই জিনিসগুলো আমি আসলে আজকে আনতে চাচ্ছি না, ওগুলো পরের বিষয়। ভালো জার্নালে আপনি আপনার রিসার্চ ফাইন্ডিংকে পাবলিশ করলেন অ্যাজ এন অথর, এবং আপনার কো অথর থাকবে অবশ্যই, একা পসিবল না এইসব কাজ করা এখন। আপনি তখন যখন ইন্টারন্যাশনালি কোথাও অ্যাপ্লাই করতে যাবেন, দ্যাট উইল মেক এ হিউজ ডিফারেন্স। এখন আপনি আমাকে বলতে পারেন আমি তো এখন ওই লেভেলে যাইনি, আমি এগুলো কিভাবে বলতেছি? কারণ এই কারণগুলো একটু পরেই আসবে। এন্ড আপাতত যদি বলতে চাই যে এই কারণগুলো আমি কেন বলতে পারতেছি, কারণ আমি আমার সিনিয়রদের সাথে কথা বলেছি, অনেক অনেক বছর সিনিয়র, বা রিসেন্ট বের হয়েছে গত 4-5 বছরে, এই ধরনের নানান ধরনের সিনিয়রদের সাথে কথা বলেছি। যেমন ধরেন শাওন ভাইয়ের সাথে আমি কথা বলেছি এই বিষয়ে। সবাই এই জিনিসগুলোকে লাইক ওনারা এই জিনিসগুলোকে পরে বুঝতে পেরেছেন, লাইক ওনারাও কিন্তু আন্ডারগ্রেড লেভেলে রিসার্চের সাথে জড়িত ছিলেন না ওভাবে, লাইক ওনাদের অথরশিপের পেপার, সায়েন্টিফিক পেপার এরকম ছিল। তো যখন আমরা এই ধরনের অথর থাকবো, চিন্তা করেন আপনি অ্যাপ্লাই করছেন, আপনার বন্ধু অ্যাপ্লাই করছে, আপনার তার এবং আপনার কোয়ালিটি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেকটা একই রকম, খুব 19-20 ডিফারেন্স। তখন আপনার নামের পাশে 3টা সায়েন্টিফিক পেপার আছে ভালো ভালো জার্নালে। তো অবশ্যই আপনি যখন একজন প্রফেসরের সাথে কাজ করতে চাবেন একটা ইউনিভার্সিটিতে,
আপনি পিএইচডি করতে যাবেন বা একটা মাস্টার্স করতে যাবেন, আপনাকে সবার আগে কাউন্ট করবে সেখানে। আপনি অলরেডি আরো 50-60 জনকে অ্যাপ্লিকেন্টকে পিছনে ফেলে দিবেন। যাই হোক, এগুলো নিয়ে আরেকটু পরে কথা বলবো আরো কিছু। এখন আমরা একটু সামনে আগাই। ওকে, যেটা বলতে চাচ্ছি, ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ রিসার্চের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আমি এই জিনিসটা একটু এনেছি যে আমরা রিসেন্টলি দেখেছি যে কিউএস র্যাঙ্কিং, ইউনিভার্সিটি যে র্যাঙ্কিং হয় সেখানে 2000-এ, আজকে কিছু গুজব বের হয়েছে যে 1000-এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি এসেছে, গুলা ফালতু কথা। কিউএস র্যাঙ্কিং এ যেটা দেখা যাচ্ছে যে এই বছর টপ 2000-এ বাংলাদেশের একটা ইউনিভার্সিটিও নেই। এটা কত বড় ডিসগ্রেস, এটা বুঝতে হলে আমাদের যে নীতি নির্ধারক তাদের আসলে ওই মাথাটা নাই। যাই হোক, দেখেন, ছয়টা ক্রাইটেরিয়ার উপর বেস করে ইউনিভার্সিটি র্যাঙ্কিং করা হয়। আমি সবগুলো উচ্চারণ করছি না, আপনারা দেখতে পাচ্ছেন, বলার কোনো মানে নেই। আমি দুইটা লাইনকে কালার করেছি, ডিফারেন্ট কালার করেছি। একটা হচ্ছে একাডেমিক রেপুটেশন এন্ড হচ্ছে সাইটেশন পার ফ্যাকাল্টি। দেখেন, একাডেমিক রেপুটেশন, একজন একাডেমিশিয়ানের রেপুটেশন, তার সার্ভিসের রেপুটেশন, এন্ড এই জিনিসগুলোকে আমি কিভাবে, ধরেন এই র্যাঙ্কিং গুলো যারা করে তার তো বাংলাদেশে নাই, তারা কিভাবে এই জিনিসগুলোকে, শুনতে পাই না। কেউ কি কিছু বলতেছে? ওকে, আমার ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, কেউ কি একটু অডিওটা অন করে আমাকে বলবেন কোথা থেকে শুনতে পান নাই? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? ভাইয়া সাউন্ড প্রবলেম করতেছে সাউন্ডে। এখন কি ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, মাঝে শোনা যায় না কিছুক্ষণ। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাইয়া, না 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 দেখা যাচ্ছে না। আমি আবার স্ক্রিন শেয়ার করছি। এখন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে, নাও আমরা লাস্ট কোথা পর্যন্ত শুনেছেন আপনারা কি বলবেন? ভাইয়া একাডেমিক রেপুটেশনের শুরুটা থেকে, মানে শুরুটা শুনিনি। ওকে, আচ্ছা, একাডেমিক রেপুটেশন এন্ড হচ্ছে সাইটেশন পার ফ্যাকাল্টি। এখন যারা কিউএস র্যাঙ্কিং করেন তারা তো আর বাংলাদেশে নাই, তাহলে তারা কিভাবে এই জিনিসগুলোকে জাজ করেন? একাডেমিক রেপুটেশন কিভাবে বুঝবেন? আমাদের একাডেমিশিয়ানদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড, তাদের পাবলিকেশন, এবং 2 নম্বর পয়েন্টে দেন সাইটেশন পার ফ্যাকাল্টি। এক একজন ফ্যাকাল্টির হচ্ছে তারা যে রিসার্চ করলেন, সাইটেশন মানে কি? এই যে আমি ফার্স্টের দিকে একটা কথা বলেছি না, আপনাদের কি খেয়াল আছে যে একটা নলেজের উপর বেস করে আরেকটা নলেজ দাঁড়ায়? আর মানে হচ্ছে যে আমি সায়েন্টিফিক পেপারে আমি আমার ফাইন্ডিং এর ব্যাকগ্রাউন্ড, মানে আমি আমার ফাইন্ডিং এ যখন আসবো, মূল কথায় যখন আসবো, এর আগে আমাকে কিছু ব্যাকগ্রাউন্ড বলে আসতে হয় না? সেই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি যা কথা বলবো, আমি আমার মনের মতো কোনো কথা বলতে পারবো না। এক্সিস্টিং নলেজের রেফারেন্স করে আমাকে কথা বলতে হবে। তখন ওই অথর যে পেপারটা পাবলিশ করেছিলেন, নলেজটা জেনারেট করেছিলেন, তাকে আমার সাইট করতে হবে, তাকে রেফারেন্স ক্রেডিট দিতে হবে, এবং এই জিনিসগুলোকে সেন্ট্রালি হ্যান্ডেলড হয়, তার পেপারে সাইটেশন যোগ হতে থাকে। তো প্রত্যেকটা ফ্যাকাল্টি রিসার্চ করলেই হবে না, সেগুলো গুরুত্বপূর্ণ রিসার্চ হতে হবে, ইম্প্যাক্ট রিসার্চ হতে হবে। ঠিক আছে, আমি এই দুই জিনিসটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য বললাম। ওকে, নাও স্টেপস অফ কন্ডাক্টিং এ রিসার্চ। এই জিনিসগুলো কিভাবে হয়? স্টেপস অফ কন্ডাক্টিং এ রিসার্চ, 3টা জিনিসকে আমি আইডেন্টিফাই করেছি একটা রিসার্চ কিভাবে চলে। অলওয়েজ অ্যাবাইডস বাই, সরি দ্যাটস এ সেন্টেন্স, আমি দেখতে ভুল করেছি। অলওয়েজ অ্যাবাইডস বাই সার্টেন স্ট্রাকচারস অ্যান্ড প্রসিজার্স। আমাকে সবসময় সার্টেন স্ট্রাকচার অ্যান্ড প্রসিজিওর ফলো করতে হবে। অলওয়েজ সার্টেন স্ট্রাকচার অ্যান্ড প্রসিজার্স ফলো করতে হবে। নাও একটা রিসার্চের আমি বললাম যে সবসময় আমাকে ল মেনে চলতে হবে। হ্যাঁ, সবসময় আমাকে কি করতে হবে? ল মেনে চলতে হবে। তাহলে আমাকে কিছু স্টেপস ফলো করতে হবে। এই স্টেপসগুলো আমরা হয়তো অনেকেই দেখেছি, বাট এইগুলো নিয়ে আমি একটু ছোট ছোট করে আলোচনা করতে চাই। দেখেন, আমি বললাম যে একটা সবসময় সিস্টেমিক প্রসিজার, আপনি এই প্রসিজারের বাইরে যে রিসার্চ করতে পারবেন না, আপনাকে এই জিনিসগুলোকে ধাপে ধাপে অতিক্রম করে আসতে হবে, এন্ড ইটস এ ইউনিভার্সাল একটা সিস্টেম। যাই হোক, এখন যে জিনিসটা বলতে চাই যে ফার্স্ট দেখতে পাচ্ছেন প্রবলেম আইডেন্টিফিকেশন। আপনাকে এই যে বললাম প্রবলেম সলভিং করতে হবে, ফার্স্টে হচ্ছে একটা প্রবলেম খুঁজে বের করতে হবে। রিসার্চের উদ্দেশ্য কি? একটা প্রবলেমকে সলভ করা। নলেজের উদ্দেশ্য কি? নলেজ সবসময় কি করে? মানুষের প্রবলেম সলভ করে, তাই না? তো প্রথমে আপনাকে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। ইউ ক্যান সে দ্যাট, লাইক আই ক্যান সে, যদি আমি একটা উদাহরণ দিই, যে আপনি জানতে চান যে আসলেই কি স্মোকিং লাং ক্যান্সারকে কজ করে, মানে হচ্ছে কি স্মোক করলেই কি আসলেই কি লাং ক্যান্সার হয়, আপনি এটা জানতে চান।
যে আপনার প্রবলেমটা হচ্ছে কি লাং ক্যান্সার, আপনি জানতে চান যে লাং ক্যান্সারটা কেন হচ্ছে। ওকে, দেন আপনি কি করবেন, আপনি আপনার প্রবলেমকে আইডেন্টিফাই করেছেন এবং আপনার কোশ্চেনও পেয়ে গেছেন যে আসলেই কি স্মোকিং লাং ক্যান্সার ঘটায়। যাই হোক, এখন আমি কি করব, 2 নাম্বার পয়েন্টে দেখতে পাচ্ছেন যে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ জিনিসটা কি? এই তো, এটা হচ্ছে যে এক্সিস্টিং নলেজ, মানে এই রিলেটেড টপিকে সায়েন্সে যেসব কাজ হয়েছে সেই কাজগুলোকে আমার পড়ে দেখতে হবে যে এক্সিস্টিং নলেজ এখন কোন স্টেটে আছে, এক্সিস্টিং নলেজ কি বলছে আমাকে। দেন দ্য থিং ইজ ইউ ক্যান লিটারেচার রিভিউ, আপনি একটা পুরোপুরি ধারণা নিলেন যে কিভাবে এই বর্তমান নলেজ স্টেটটা কোথায় আছে সেই ব্যাপারে একটা ধারণা পেয়ে গেলেন, এবং সেই পেপারগুলোকে আপনি সাইট করবেন পরবর্তীতে আপনার পেপার লেখার সময়। ওই বিষয়ে পড়ে আসছি। এখন 3 নাম্বারে দেখতে পাচ্ছেন রিসার্চ কোয়েশ্চেন, হাইপোথিসিস এন্ড অবজেক্টিভ। এই 3টা জিনিস আমার সেট করতে হবে। ওই যে বললাম যে রিসার্চ কোয়েশ্চেনটা আমি অলরেডি সেট করে ফেলছি, বাট এটা হচ্ছে আমার মূল কোয়েশ্চেন, এটার সাথে সাথে কিছু সাবসিকুয়েন্ট কোয়েশ্চেন আমার থাকবে। আমি এই রিসার্চের মাধ্যমে কি জানতে চাই, একটা মূল কোয়েশ্চেন থাকবে এবং 3টা 4টা বা 5টা সাবসিকুয়েন্ট কোয়েশ্চেন থাকবে। দেন আমি একটা হাইপোথিসিস দাঁড় করাবো। হাইপোথিসিস কেমন হতে পারে জিনিসটা, যে আমি একজন রিসার্চার, আমি রিসার্চ করতে নেমেছি, যে আমি বললাম যে হ্যাঁ লাং ক্যান্সার মানে স্মোকিং এর কারণে লাং ক্যান্সার হয়, এটা হচ্ছে আমার হাইপোথিসিস। এটা হাইপোথিসিস কেন, কারণ এটা এখনো আমি প্রুফ করতে পারি নাই, ঠিক আছে, এটা আমি এখনো প্রুফ করতে নাও, ইটস এ হাইপোথিসিস। ওকে, এন্ড আমার অবজেক্টিভ গুলোকে আমি সেট করলাম যে আমি এই রিসার্চের মাধ্যমে রিসার্চ কোশ্চেন অবজেক্টিভ এই জিনিসগুলো কোয়াইট সিমিলার। ওকে, নাও 4 নম্বরে আমি দেখতে পাচ্ছি যে স্টাডি ডিজাইন এন্ড স্টাডি পপুলেশন। দ্যাটস এন ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টাডি ডিজাইন এন্ড স্টাডি পপুলেশন। আমাদের যারা টুকটাক রিসার্চ করার চেষ্টা করে আন্ডারগ্রেড লেভেলে বলি বা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে বলি, লাইক মাস্টার্স করে ফেলছে, তাদের ক্ষেত্রেও এই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রবলেম হয়, এবং তাদের কাছে ডাটা আছে বাট তারা কিছু করতে পারতেছেন না। এরকম প্রচুর ঘটনা আছে, তাদের কাছে ডেটা আছে, ডেটা কালেক্ট করা আছে, অনেক কিছু করা আছে, তারা অনেক কষ্ট করছেন কিন্তু সামনে আর আগাইতে পারতেছেন না। কারণ কি, তাদের প্রপার একটা স্টাডি ডিজাইন ছিল না, একটা টার্গেটেড স্টাডি পপুলেশন ছিল না, তারা যার থেকে পারছে সেভাবে ডাটা নিয়ে আসছে। তো এখানে খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাকে স্টাডি ডিজাইন করতে হবে। আমাকে আমার রিসার্চ শুরু করার আগে আমাকে পুরো জিনিসটাকে ডিজাইন করতে হবে। আমরা বাড়ি করার আগে যেমন পুরো জিনিসটাকে ডিজাইন করি, একটা রিসার্চ করার আগে আমাকে পুরো জিনিসটাকে ডিজাইন করতে হবে। এখন এই স্টাডি ডিজাইনের মধ্যে কি কি জিনিস আছে, আমার রিসার্চে কি হবে, এটা কি একটা ক্রস সেকশনাল স্টাডি হবে, যাদের কাছে টার্মগুলো নতুন লাগছে আমি এই জিনিসগুলো পরে ব্যাখ্যা করবো। এটা কি একটা ক্রস সেকশনাল স্টাডি হবে, এটা কি একটা কোহোর্ট স্টাডি হবে, বা ক্লিনিক্যালের ক্ষেত্রে এটা কি একটা ক্লিনিক্যাল ট্রায়াল, এটা কি একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এই জিনিসগুলোকে আমাকে আগে ঠিক করতে হবে। এরপর আমার টার্গেটেড পপুলেশনকে ঠিক করতে হবে, আমার স্টাডি পপুলেশনটাকে বা স্যাম্পলটাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে, আমার ক্রাইটেরিয়ার সাথে যারা যারা ম্যাচ করতেছে তাদেরকে আমার ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। এগুলো এই জিনিসটা খুব অ্যাপ্রোপ্রিয়েটলি হতে হবে। যদি এটা না হয় আমার স্টাডি স্ট্যাটিস্টিক্যালি স্ট্রং হবে না, সেক্ষেত্রে আমি ভালো জার্নালে পাবলিশ করতে পারবো না, সেক্ষেত্রে আমার রিসার্চের ভ্যালু কম হবে, এবং সেক্ষেত্রে আমি সায়েন্সে খুব বেশি অবদান রাখতে পারতেছি না। নাও দেন আরো কিছু স্টেপস আছে, আমি যদি একটু রিভিউ করে আসি, অনেকে ভুলে যেতে পারে এখন এত কথা বলতে বলতে। লাইক ফার্স্ট আমরা কি করলাম, প্রবলেম আইডেন্টিফিকেশন করলাম, দেন লিটারেচার রিভিউ করলাম, দেন কি করলাম, রিসার্চ কোশ্চেন, হাইপোথিসিস, অবজেক্টিভস, দেন আমি বললাম যে 4 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, স্টাডি ডিজাইন এন্ড স্টাডি পপুলেশন। এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে এই 9টা স্টেপ বলার পর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু শুনতে চাই। হ্যাঁ, নাও দ্য প্রসেস কন্টিনিউস, আমাকে আরো কিছু স্টেপ ফলো করতে হবে। স্যাম্পলিং টেকনিক, স্যাম্পলিং সাইজ, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আমি ওই যে বললাম আমাকে স্টাডি পপুলেশন ঠিক করতে হবে। হ্যাঁ, স্টাডি পপুলেশন আমি ঠিক করলাম, এখন তাদের মধ্যে থেকে আমাকে একটা স্যাম্পল নিয়ে আসতে হবে। এখন স্টাডি পপুলেশন আমার ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে ধরেন 1 লাখ মানুষ, এখন আমার পক্ষে তো পসিবল না 1 লাখ মানুষকে নিয়ে কাজ করা, আমি তাদেরকে প্রপারলি রিপ্রেজেন্ট করে এমন একটা স্যাম্পল নিয়ে আসতে হবে। কোর্সে আমি 5000 মানুষ নিয়ে স্টাডি করব, ওই 1 লাখ মানুষ এই 5000 ওই 1 লাখ মানুষকে 5000 মানুষ যাতে প্রপারলি রিপ্রেজেন্ট করে সেই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে। এবং এটা কিভাবে করা হয়, স্ট্যাটিস্টিক্যালি অনেক মেথডস আছে, অনেক ফর্মুলা আছে, সেগুলো ফলো করে আমাকে স্যাম্পলটা ঠিক করতে হয়, মানে আমার স্যাম্পল সাইজটা ঠিক করতে হয়। এবং স্যাম্পলিং টেকনিক, ওই যে বললাম ফর্মুলা, এরপরে হচ্ছে নানান ধরনের স্ট্যাটিস্টিক্যাল ওয়ে, এই জিনিসগুলো হচ্ছে স্যাম্পলিং টেকনিক। দেন আমি হচ্ছে সব হয়ে গেল, আমি আমার স্যাম্পল পেয়ে গেছি, আমি আমার কোশ্চেন জানি, হাইপোথিসিস জানি, সব জানি, আমি এখন ময়দানে নামবো। ময়দানে নামবো কি করতে, ডাটা কালেকশন করতে নামবো। এখন আমার কাজ হচ্ছে যেখানে আমার যে স্যাম্পল আছে তাদের থেকে ডাটাকে এক্সট্রাক্ট করা। ডাটাকে আমি এক্সট্রাক্ট করে ফেললাম, আমার কাছে এতগুলো কোশ্চেনের জমা হয়েছে বা হচ্ছে এতগুলো স্যাম্পল জমা হয়েছে। এখন আমি এগুলো কি করবো, আমি এগুলোকে অ্যানালাইসিস করব।
আমি এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করব। এখন অ্যানালাইসিসটা করা হয় কিভাবে? এখন আর সেই যুগ নাই, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর ধরে ধরে আমি অ্যানালাইসিস করবো হাতে ট্যালি করে। নো, দ্যাটস নট দ্য থিং। ডাটা অ্যানালাইসিস সফটওয়্যারস আছে নানান ধরনের, এবং এখন অনেক অ্যাডভান্স অনেক ধরনের অ্যানালাইসিস সিস্টেম আছে, সেগুলো ফলো করতে হবে। এই পার্টটা লাইক মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা ডাটা অ্যানালাইসিস, তাদের ক্ষেত্রে এই পার্টটাতে লাইক প্রফিসিয়েন্সি স্কিল অর্জন করাটা একটু টাফ, এবং রেকমেন্ডেশন হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস নিয়ে নিজেদের এক্সপার্টিস হইতেই হবে এরকম কোনো দরকার নেই। আমি একজন ডাটা অ্যানালিস্টের কাছে যাবো, একজন স্ট্যাটিস্টিশিয়ানের কাছে যাবো, ঠিক আছে? যাই হোক, বর্তমানে আমি একটা জিনিস বলে রাখি যে ডাটা অ্যানালাইসিস অনেকে এসপিএসএস শেখার চেষ্টা করে। এসপিএসএস নাও ইউজলেস। হ্যাঁ, মডার্ন সায়েন্সের যে রিসার্চ হচ্ছে এখানে এসপিএসএস দিয়ে এখন কাজ করা হয় না, এখন নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন ইউজ করে কাজ করা হয়। যাই হোক, এখন আমি আসলে যে আমি ডাটা অ্যানালাইসিস করলাম, হ্যাঁ, তাহলে ডাটা অ্যানালাইসিস করে আমার সামনে সব পিকচার চলে আসলো যে কি হয়েছে না হয়েছে, কে কতজন সিগারেট খাইতো, কতজন সিগারেট খাইতো না, কে স্মোকিং করতো না, কিভাবে সব পিকচার আমার কাছে চলে আসছে আমার রিসার্চ কোশ্চেন অনুযায়ী। হ্যাঁ, আমার কোশ্চেনের যেসব কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমি অনেকগুলো ডাটা পেয়ে অ্যানালাইসিস করে ফেলছি, আমার সামনে সবকিছু আছে। আমি এখন ওই জিনিসটার উপর একটা রিপোর্ট লিখবো, এবং এই রিপোর্ট রাইটিং এর বা এই সাইন্টিফিক আর্টিকেল বা সাইন্টিফিক পেপার রাইটিং এরও কিছু রুলস আছে, সেই জিনিসগুলো আমি আজকে আর বলবো না। তো আমি ওই রুলস ফলো করে একটা সাইন্টিফিক পেপার লিখবো, দেন আমি সেটাকে পাবলিশ করার ব্যবস্থা করব। ওকে, নাও এনিওয়ান হ্যাজ এ কোশ্চেন? ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে? ইব্রা? ইবরা বলছি। হ্যাঁ, বল। আচ্ছা, এখানে প্রথমে যে বিষয়টা আসছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন দেন লিটারেচার রিভিউ। তো এখানে একটা বিষয় জানার ছিল যে আমি যদি লিটারেচার রিভিউ করার পরে দেখি যে আলটিমেটলি আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করছিলাম সেই প্রবলেমটা আলটিমেটলি ম্যাক্সিমাম আনসার আছেই প্রিভিয়াস সবগুলো এক্সিস্টিং যে নলেজ সেখানে, তাহলে আমি কি করব? মানে আমি প্রবলেম আইডেন্টিফিকেশন আর লিটারেচার রিভিউ মানে এই দুটোর মধ্যে আমার কাজ করার কোনো মানে নাই। এটা তো এই জন্যই তো আমি লিটারেচার রিভিউ করে আমি শিওর হলাম যে এখানে সায়েন্স বর্তমানে কি স্টেটে আছে, কোন স্টেজে আছে, ঠিক আছে? এটা হচ্ছে লিটারেচার রিভিউর একটা কজ হচ্ছে আমি সায়েন্সের স্টেটটা দেখতেছি, আর একটা হচ্ছে যে আমি আমার পেপার লেখার রসদ যোগাইতেছি, ঠিক আছে? দুইটা কাজই হচ্ছে। আর কেউ আরেকজন বলতে চাচ্ছিল? আর কার কোশ্চেন? ওকে, তাহলে আমরা আগাই। নাও clinical research. Clinical research mainly done by clinicians. হ্যাঁ, এটা মেইনলি ক্লিনিশিয়ানরাই করে, অনেক সময় জাস্ট স্ট্যাটিস্টিশিয়ান, ডেটা অ্যানালিস্ট এদের এইসব এক্সপার্টের সাহায্য লাগে, ঠিক আছে? এটা মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ ফিল্ডটা হচ্ছে মেইনলি ক্লিনিশিয়ানদের। ওকে, নাও আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখতে পাচ্ছি আমি ক্লিনিক্যাল রিসার্চকে আমি গ্রসলি তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কেস স্টাডি, সেকেন্ড হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল, থার্ড হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এই তিনটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল রিসার্চের জন্য। তো এই তিনটার ব্যাপারে আমি একটু ছোট ছোট করে আলোচনা করব, যাতে আমাদের এখন থেকে আমরা যখন শুনবো যে হচ্ছে অমুক সেটা বলছে, এমুক এটা বলছে, নানান ধরনের এই করোনার ক্রাইসিসের সময় নানান মানুষ নানান কথা বলতেছে, এবং সে স্টাডি না করেই নানান কথা বলতেছে, এবং তাকে কোশ্চেন করলে সে কিছু বলতে পারতেছে না। সো এই জিনিসগুলো জানা থাকলে ক্লিনিক্যাল রিসার্চগুলো আসলে কিভাবে হয় সেটা আমরা একটু ধারণা রাখতে পারবো, এবং এগুলো নিয়ে যখন আমরা একটু বিস্তারিত পড়াশোনা করবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। নাও ক্লিনিক্যাল স্টাডি যেটা বললাম, প্রথম ভাগ থেকে কেস স্টাডি। কেস স্টাডি আমি একটা উদাহরণ দেই, এই উদাহরণটা দিলেই সবার ক্লিয়ার হয়ে যাবে। থিঙ্ক ইউ আর ইন আ ওয়ার্ড। ধরেন আপনি একদিন ওয়ার্ডে গেলেন, ওয়ার্ডে যে আপনি দেখতে পেলেন এ পেশেন্ট উইথ রেয়ার ডিজিজ, এমন একটা পেশেন্ট এসেছে যে এই রোগ বা এই সিমটমস আপনি আগে কখনো দেখেন নাই। অর এ পেশেন্ট উইথ কমন ডিজিজ বাট আনকমন প্রেজেন্টেশন। যেমন ধরেন গত বছর যখন ডেঙ্গুর আউটব্রেক হলো, অনেক আনকমন প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে ডেঙ্গু রোগীরা এসেছেন। সো দ্যাটস আমাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে যে পেশেন্ট উইথ কমন ডিজিজ, ডেঙ্গু একটা কমন ডিজিজ, ডেঙ্গু ভাইরাস ফিভার হচ্ছে, নানা কিছু হচ্ছে, এর সাথে কিছু আনকমন প্রেজেন্টেশন নিয়ে আসছে, ঠিক আছে? এই ক্রাইটেরিয়া তাহলে পড়লো। দেন অর এ গ্রুপ, এ ভিলেজ অর এ সিটি উইথ সার্টেন ক্লিনিক্যাল এক্সপ্রেশন। আপনি ওয়ার্ড থেকে বের হয়ে এখন ধরেন হচ্ছে আপনার পোস্টিং হয়েছে উপজেলায়, সেখানে আপনি ভিলেজে দেখতে পেলেন যে সবার পানিবাহিত রোগ বেড়ে গেছে, ঠিক আছে? এই ধরনের আপনি দেখতে পেলেন সবাই ডায়রিয়া এই ধরনের ডিজিজ নিয়ে আপনার কাছে আসছে, হাসপাতালে এই ধরনের রোগী বেড়ে গেছে, এই ধরনের কিছু ইনসিডেন্ট আপনি দেখতে পেলেন। তাহলে আমি প্রথম দুইটা নিয়ে আগে আলোচনা শেষ করি। এ পেশেন্ট উইথ রেয়ার ডিজিজ অর এ পেশেন্ট উইথ কমন ডিজিজ বাট আনকমন প্রেজেন্টেশন। এই ধরনের পেশেন্টকে আপনি যখন পাবেন, আমরা কি করি, আমাদের মানে আই এম সরি টু সে বাট আমাদের বেশিরভাগ স্যাররা কি করেন, তারা জাস্ট ট্রিট করেন,
অবশ্যই এটা ইজ এ, এবং তারা খুব ভালোভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করেন, আই অ্যাপ্রিশিয়েট। বাট এখানে যে একটা কত সুন্দর একটা নলেজ ছিল, এরকম একটা আনকমন প্রেজেন্টেশন নিয়ে একটা রোগী এসেছে, অথবা একটা রেয়ার ডিজিজ নিয়ে একটা বাংলাদেশে একটা রোগী এসেছে আমাদের হসপিটালে, এই জিনিসগুলো কি আমরা কি ডকুমেন্টেড করে রাখতে পারতাম না? সেটা সায়েন্সের জন্য একটা বড় এভিডেন্স হইতো। আপনি ওই রোগীটাকে কি কি প্রেজেন্টেশন দেখতে পেলেন, কি কি লক্ষণ দেখতে পেলেন, সে কেন এই রোগটা ডেভেলপ করলো, তাকে ইনভেস্টিগেট করে আপনি এই জিনিসগুলোকে বের করতে পারবেন। অতঃপর আপনি কিভাবে এই পেশেন্টটাকে ট্রিট করলেন, এই সব কিছু আপনার কেস স্টাডিতে উঠে আসবে। এটা লেখা খুব বেশি কঠিন কিছু না, এবং এটাই হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ রিসার্চ, কেস স্টাডি। আপনি জাস্ট একটা পেশেন্ট নিয়ে কথা বলবেন, এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ রিসার্চ, কেস স্টাডি। যেহেতু এটা সিম্পলেস্ট ফর্ম, এটার ভ্যালুও কম, ঠিক আছে? তারপরও দ্যাটস এ গুড কন্ট্রিবিউশন টু দ্য সায়েন্স। এরপর আমি যেটা বলতে চাচ্ছি, এ গ্রুপ, এ ভিলেজ অর সিটি, ধরেন আপনি উপজেলায় পোস্টিং, আপনি দেখতে পেলেন যে অমুক গ্রাম থেকে প্রচুর পানিবাহিত রোগ মানে ডায়রিয়ার রোগী আসতেছে। তখন আপনি, এটা আনইউজুয়াল লাগলো আপনার কাছে, তখন আপনি ওই এলাকায় গেলেন, গিয়ে দেখলেন যে আসলে তারা তাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, এটা সোর্স কি, তখন দেখতে পেলেন যে তারা পুকুরের পানি খায়। লাইক এটা অনেক আগে ছিল, এখনো খায়, এখন যদিও খায় না, বা তারা যে ডিপ ওয়েলটা ইউজ করে, ডিপ ওয়েলে সামহাও কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে? তখন আপনি এই জিনিসটাকে ইনভেস্টিগেট করলেন, কারা কারা এই ধরনের পেশেন্ট ছিল। পরবর্তীতে মাইক্রোবায়োলজিস্টের হেল্প নিয়ে আপনি দেখলেন, বা বায়োকেমিস্ট্রির হেল্প নিয়ে, বা লাইক ওটাকে অ্যানালাইসিস করে দেখলেন যে এখানে কি কম্পাউন্ড আছে যার কারণে এই ধরনের রোগ হচ্ছে। আপনি সেটাকে ইভালুয়েট করলেন, হ্যাঁ, পেশেন্টকে কোশ্চেন করলেন, কোশ্চেনের মাধ্যমে। দেন এই পুরো পিকচারটাকে কেন হইলো, কিভাবে হইলো, কিভাবে ট্রিটমেন্ট করলাম, দ্যাট ইজ এ গ্রেট এভিডেন্স ফর সায়েন্স, ঠিক আছে? পরবর্তীতে বিশ্বের অন্য কোনো কর্নারে এই ধরনের প্রবলেম হয়েছে, তখন আপনার এই নলেজটা সেখানে প্রবলেম সলভিং এ, দ্রুত প্রবলেম সলভিং এ হেল্প করবে। দ্যাটস সায়েন্স হেল্প, দ্যাটস রিসার্চ হেল্প। নাও আমরা আগাই। ক্লিনিক্যাল ট্রায়াল, এটা কিভাবে কাজ করে দেখেন। ক্লিনিক্যাল ট্রায়াল, আরেকটা বলছিলাম আমি, যেটা হচ্ছে যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। হ্যাঁ, এই দুইটার মধ্যে কিছু বিষয় আছে, মানে এই দুইটার মধ্যে অনেক সময় আমাদের পার্থক্য করতে একটু ঝামেলা লেগে যায়, ঠিক আছে? খুব সিম্পল। দেখেন, ক্লিনিক্যাল ট্রায়াল, ড্রাগ থেরাপি অর সার্জিক্যাল ট্রিটমেন্ট, মানে আমি কি করতে চাই, একটা নিউ ড্রাগ নিয়ে আসছি আমি, বা হচ্ছে আমি একটা ড্রাগকে ডেভেলপ করছি, সেই ক্ষেত্রে আমি যখন এটার ইফেক্টিভনেস দেখতে চাই পেশেন্টের উপরে, তখন আমি একটা ক্লিনিক্যাল ট্রায়াল চালাবো। অথবা সেকেন্ড পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে সার্চিং বেটার ডোজ কম্বিনেশন। দেখলেন যে আমি যদি এই এক্সিস্টিং কম্বিনেশনটা না দিয়ে যদি এই কম্বিনেশনের ড্রাগটাকে ইউজ করি, সেটা কেমন রেজাল্ট দেয়, দেখলেন যে আপনি খুব ভালো রেজাল্ট দিচ্ছে, দেন আপনি যদি ওই ফাইন্ডিংটাকে সাইন্টিফিক ওয়েতে অর্গানাইজ করে প্রেজেন্ট করেন, দ্যাট উইল বি আ রিসার্চ। দেন থার্ড পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অফ এ নিউ সার্জিক্যাল প্রসিজার। দেন দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত আমাদের সার্জারির টিচাররা বা বয়স্ক যারা টিচার আছেন, তারা অনেক নতুন টেকনোলজি চলে আসে, তারা সেটার সাথে হ্যাবিচুয়েটেড না। তার মানে কি, মানে প্রতিনিয়ত সার্জিক্যাল প্রসিজিওর ডেভেলপ করছে, এবং এগুলো কিভাবে হচ্ছে, রিসার্চের মাধ্যমে হচ্ছে। দ্যাট দ্য হোল থিং ইজ ক্লিনিক্যাল ট্রায়াল। নাও আমরা একটু আগে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, এই জিনিসটাতে কি হয়, এটাকে আপনি দেখতে পাচ্ছেন যে গোল্ড স্ট্যান্ডার্ড রিসার্চ বলা হয়, এবং আমি একটু গোল্ডেন কালার করার চেষ্টা করছি, যদি হয় নাই। আচ্ছা, যাই হোক, গোল্ডেন মানে গোল্ড স্ট্যান্ডার্ড রিসার্চ বলা হয় র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালকে। দেখেন, র্যান্ডমাইজড, আপনি যখন হিউম্যান নিয়ে কাজ করবেন, তখন আপনি যত বেশি র্যান্ডমাইজ করতে পারবেন আপনার স্টাডিকে, তত বেশি পারফেক্ট হবে। মানে ধরেন, আপনি যত বেশি বায়াস কমাইতে পারবেন, তত বেশি আপনার রিসার্চ ফাইন্ডিংটা ভ্যালুয়েবল হবে, তত বেশি স্ট্রং হবে। সেই দিক চিন্তা করলে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড। কেন, আমরা একটু পরে আসতেছি। তার আগে বলিনি, আমি একটা কথা বলতে ভুলে গেছি রিসার্চের সেই ধাপগুলোতে। এই পুরো প্রসেসটা শুরু করার পরে, মানে আগে, যখন আমি হিউম্যান সাবজেক্ট নিয়ে কাজ করব, আমার একটা কোশ্চেন অবশ্যই আসবে, হিউম্যান সাবজেক্ট ইজ এ সেন্সিটিভ ইস্যু। আমি আমার প্ল্যানটা রেডি করে, লাইক আমার অবজেক্টিভস, গোলস, কোশ্চেন, এই সব কিছু সেট করে আমি যখন সেরকম যে হ্যাঁ আমি এটাতে নামতে চাই, তার আগে, ডাটা কালেকশনের আগে আমাকে ইথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হবে। মানে আমি এই যে কাজটা করতে যাচ্ছি, ইজ ইট সেফ ফর হিউম্যান, এটা কি ইথিক্যালি অ্যাপ্রুভেবল কিনা, সেটা আমাকে একটা রিভিউ বোর্ড, বাংলাদেশে অনেকগুলো রিভিউ বোর্ড আছে, তারা এই ধরনের ক্লিয়ারেন্স দিয়ে থাকেন, ঠিক আছে? তো আমার নামার আগে, হিউম্যান সাবজেক্টে কাজ করতে হলে নামার আগে আমাকে এই ধরনের ইথিক্যাল ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরো পড়াশোনা করলে জানতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে আসি। এখানে কি থাকে, 2টা বা 3টা গ্রুপ থাকে, ঠিক আছে, 2 or 3 গ্রুপস। দেন কি থাকে, আমরা পরের স্টেপে লিখেছি আউটকাম অবজারভেশন। তার আগে আমি
এই 2 আর 3 গ্রুপসে আমরা কি করতেছি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। ধরেন এই যে বর্তমান সময়ের একটা আলোচিত ড্রাগ আইভারমেকটিন আসলে কি কোভিডে কাজ করে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, কারণ এই যে ক্লিনিক্যাল ট্রায়াল বিভিন্ন দেশে এখনো চলছে। কিন্তু এই ক্লিনিক্যাল ট্রায়ালটা কিভাবে হয়, এই ক্লিনিক্যাল স্টাডিটা কিভাবে হচ্ছে, দ্যাট ইজ র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এখানে 2টা বা 3টা গ্রুপ আমার সেট করতে হবে। এই আইভারমেকটিনের ক্ষেত্রে আমি উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। আমি 2টা গ্রুপ নিব, 2 গ্রুপস অফ পিপল, যেখানে সবাই কোভিড পেশেন্ট। আমি ধরা যাক আমি 100 পেশেন্টকে সিলেক্ট করেছি তাদের কনসেন্ট নিয়ে, যে আপনাদেরকে আপনার একটা স্টাডির পার্ট, আপনাদেরকে আমরা এই ওষুধটা দিব। সে ধরা যাক 40 জন একটা গ্রুপে আছে, আর একটা গ্রুপে 60 জন আছে, বা আমরা বুঝার সুবিধার জন্য বলি যে একটা গ্রুপে 50 আর একটা গ্রুপে 50 জন আছে। এখন আমি আইভারমেকটিন আসলে কাজ করে কিনা সেটা দেখতে চাই। এটা কিভাবে হবে? আমি কি করব, অর্ধেক মানে 50 জনকে আইভারমেকটিন দিব, আর বাকি যে 50 জন আছে তাদেরকে আমি ওই আইভারমেকটিনের মতো দেখতে একদম হুবহু সেম একটা মেডিসিন বলবো না, এটাকে বলা হয় প্ল্যাসিবো। প্ল্যাসিবো কথার মানে হচ্ছে যে লাইক মানে আপনি এমন একটা জিনিস দিচ্ছেন যে ওই ওষুধটার মতো দেখতে, বাট এটার এই ধরনের কোনো ক্ষমতা নাই। লাইক চিনির গুঁড়া, এটা মেইনলি থাকে ময়দার গুঁড়া, ময়দার দলা বা চিনির গুঁড়া দলা করে এরকম নানা কিছু করে একটা জিনিস প্রডিউস করে এটা দেওয়া হয়। ওকে, নাও এটা কেন করা হয়? এটা কেন করা হয়? কারণ হচ্ছে র্যান্ডমাইজেশন করার জন্য, বায়াসকে দূর করার জন্য। এখন আপনি চিন্তা করেন, ওই যে আপনাদের কি সেই ডাক্তারের কথা মনে আছে, বাংলাদেশ মেডিকেল কলেজের এক ডাক্তার মিডিয়ার সামনে এসে বললেন যে আমি আমার এই পেশেন্টদেরকে আইভারমেকটিন দিছি, দিয়ে দেখছি যে এই ধরনের নানান ধরনের আউটকাম আসছে। এখন এটাকে আমরা রিসার্চ বলতে পারবো না। কেন পারবো না? কারণ এটা ফুললি বায়াসড। কেন বায়াসড আমি এই জিনিসটাকে এখন ব্যাখ্যা করবো। চিন্তা করেন, ধরেন আমি এখন অলরেডি একজন ডক্টর হয়ে গেছি, তো দেখা গেল যে আমার নন মেডিকেল একজন ফ্রেন্ড সে আমার কাছে আসছে, কিন্তু আমি তো বসে আছি যে আমি আইভারমেকটিন এখন দেখবো, ঠিক আছে, এটার এফেক্টিভনেস কিরকম এটা দেখবো। তো সে আমার কাছে আসছে, এখন তাকে আমি যখন চিনি তখন তো আমি নিশ্চয়ই প্ল্যাসিবোটা আমার বন্ধুকে দিব না। আমি জানি আইভারমেকটিন কোনটা, তো আমি আমার আইভারমেকটিন ওকে দিয়ে দিব, ঠিক আছে। তখন এই স্টাডিটা বায়াসড হয়ে গেল, ঠিক আছে। বা ওই ডক্টরের যার প্রতি সফট কর্নার আছে সে তাকে আইভারমেকটিন ধরাই দিবে, আর হচ্ছে যাকে চিনে না বা যাকে হচ্ছে পরিচিত না তাকে প্লাসিবো দিবে। এই বায়াসনেস গুলো দূর করার জন্য কি করা হয়, ডাবল ব্লাইন্ডেড করা হয়। কেন? ডক্টর জানতে পারবে না কোনটা আইভারমেকটিন আর কোনটা প্লাসিবো, রোগীও জানতে পারবে না কোনটা আইভারমেকটিন কোনটা প্লাসিবো, ঠিক আছে। এই যে পুরো জিনিসটাকে আমরা সেট করলাম 2টা গ্রুপ, তখন আমরা ওষুধ দেওয়া শেষ, প্লাসিবো দেওয়া শেষ। প্লাসিবোটা কেন দিচ্ছি? কারণ মেন্টাল ইফেক্ট। আমরা অনেক সময় ওষুধ খাই ঠিকই, কিন্তু ওই যে আমরা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি যে আমি ওষুধ খাইছি, মানে ওই মেন্টাল স্যাটিসফ্যাকশনই অনেকে সুস্থ হয়ে যায়। যে প্লাজমা থেরাপি, এটার এফেক্টিভনেস এখনো ক্লিয়ার না, অনেকে মেন্টাল স্যাটিসফ্যাকশনই সুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, ওইটা আমরা যেতে চাচ্ছি না। এরপর আউটকাম অবজারভেশন, আইভারমেকটিন গ্রুপে কিরকম আউটকাম দেখা গেল, প্ল্যাসিবো গ্রুপে কিরকম আউটকাম দেখা গেল, এই জিনিসগুলোকে আমরা এই ডাটাগুলোকে নিব। এরপর হচ্ছে কি এগুলোকে অ্যানালাইসিস করে রেজাল্ট পাবো। এরপর কি রেজাল্টে বায়াসনেস, এরপরে আদার্স যেসব প্রবলেম আছে এইগুলোকে কারেকশন করে আমরা আলটিমেটলি পাবলিশ করব, ঠিক আছে। দ্যাট ইজ দ্য হোল র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এবং যত ড্রাগ পৃথিবীতে আছে, বৈধ ড্রাগ, সবগুলো এই প্রসেস ফলো করে অ্যাপ্রুভড হয়। ইটস এ গোল্ড স্ট্যান্ডার্ড। ওকে, আমরা এবার একটু সামনে আগাই, অনেক সময় নিয়ে নিচ্ছি এখানে। ওকে, নাও public health research. That's a thing can be conducted by physicians, epidemiologists, microbiologists, statisticians, etc. মানে এই কাজগুলো অনেক মানুষ করতে পারে। হ্যাঁ, এটার এমন না যে আপনার কোনো একটা স্পেসিফিক ফিল্ডে দক্ষতা থাকতে হবে। এন্ড আপনার একটা জিনিস জেনে ভালো লাগবে যে বর্তমানে সায়েন্স জিনিসটা হচ্ছে কি একটা লাইক একে অপরকে সাহায্য করে হয়। আপনি একজন ক্লিনিশিয়ান, আপনার তো সব বিষয়ে নলেজ থাকবে না। মাইক্রোবায়োলজি বা কোভিড বিষয়ে যখন আপনি গবেষণা করতে যাবেন, আপনার একটা দিক এক্সপার্টিস থাকবে, একজন মাইক্রোবায়োলজিস্টের একটা দিকে এক্সপার্টিস থাকবে, একজন স্ট্যাটিস্টিশিয়ান সে ডাটা অ্যানালাইসিসে সহযোগিতা করতে পারবে, স্টাডি ডিজাইনে সহায়তা করতে পারবে। সবাইকে মিলে যখন টিম আপ করবেন তখন দ্যাট উইল বি এ গ্রেট রিসার্চ। পাবলিক হেলথ রিসার্চ গুলো এভাবেই কাজ করে। নাও আমি পাবলিক হেলথ রিসার্চে আমরা মোটামুটি সবাই থার্ড ইয়ার যারা পার করেছি তারা জানি যে এই জিনিসগুলোর সাথে পরিচিত ক্রস সেকশনাল স্টাডি। আমি 2টা স্টাডি নিয়ে আলোচনা করবো যেগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। ক্রস সেকশনাল স্টাডি আর কেস কন্ট্রোল স্টাডি, এই 2টা স্টাডি বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, তাই আমি এই 2টা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো। ক্রস সেকশনাল স্টাডি
এখানে কি হয়, এ সেট অফ কোশ্চেন্স দ্যাট ইজ কল্ড কোশ্চেনিয়ার। মানে আমি ওই ধাপগুলো ফলো করব, হ্যাঁ, ডাটা কালেকশনের নামার আগে আমি একটা কোশ্চেনিয়ার তৈরি করব। কোশ্চেনিয়ার মানে কি, আমি আমার অবজেক্টিভ অনুযায়ী রোগীর থেকে ডাটা এক্সট্রাক্ট করার জন্য সেট অফ কোশ্চেন্স সেট করব। ওকে, একটা কোশ্চেন সেট করব, দেন আমি আমার পপুলেশন বা স্যাম্পলের কাছে যাব, তাদের ইন্টারভিউ নিব, হ্যাঁ, ওই জিনিসগুলোকে আমি ডাটা নিয়ে আসবো, দেন এরপরে ওই যে রিসার্চ মেথোডোলজি অনুযায়ী বাকি কাজগুলো আমি কমপ্লিট করবো। নাও দ্যাটস এ পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার এখানে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আমি গত বছর এপ্রিল থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ পেডিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্টে অ্যাবাউট 1 year একটা ক্রস সেকশনাল স্টাডি অ্যাজ অ্যান অথর অ্যান্ড অ্যাজ অ্যান ফিল্ড ভলান্টিয়ার, মানে আমি সব, ঠিক আছে, আমি অথর, আমি ডাটা কালেক্ট করতেছি এবং আমি ইনপুট দিতেছি। সো দ্যাট ইজ স্টিল গোয়িং অন। পেডিয়াট্রিক অ্যাক্সিডেন্টাল চাইল্ডহুড পয়জনিং এর উপর আমি একটা মানে স্টাডি করছি, কারণ এটা এখনো লেখা শুরু হয় নাই, আমি এখনো ইনপুট দিইনি ডাটা। এবং আমার সাথে আরেকজন কাজ করেছেন যদিও ঢাকা মেডিকেলের, অ্যান্ড আরো কিছু ফ্যাকাল্টি আছেন, লাইক আমার রিসার্চ মেন্টর যিনি, তার ব্যাপারে আমি একটু পরে কথা বলবো। যাই হোক, এইভাবে হচ্ছে ক্রস সেকশন স্টাডিটা হয়। এখন আমার এই স্টাডিতে কি হয়, আমি একটা কোশ্চেন সেট অফ কোশ্চেন্স সেট করেছি, সে অনুযায়ী আমি কোশ্চেনের পাবলিশ মানে হচ্ছে প্রিন্টেড করেছি। দেন হচ্ছে যারা এই ধরনের কেস আসতো, হসপিটালে অ্যাডমিটেড হইতো, তাদের থেকে আমি ওই জিনিসগুলোকে ডাটাকে এক্সট্রাক্ট করতাম এবং সেগুলোকে আমি স্টোর করতেছি। এখন আমি ইনপুট দিব, ডাটা অ্যানালাইসিস করব, দেন আমি এর উপর একটা রিপোর্ট লিখবো, আমি কি ফাইন্ডিং পেলাম, কি দেখতে পেলাম। দ্যাট উইল বি এভিডেন্স ফর ফিউচার। নাও ওকে, এখন পর্যন্ত কি কার কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? ওকে, আমরা আগাই তাহলে। নাও কেস কন্ট্রোল স্টাডি, এটা একটু জটিল বিষয়, সামান্য জটিল। এখন দেখা যাচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই সবচেয়ে ভালো হয়। আমি এই ফিগারটা একটু এক্সপ্লেন করি, পরবর্তীতে আমরা বুঝতে পারবো। লাইক এক্সপোজড, এই যে আমার মাউসের মার্কারটা খেয়াল করবেন, পোস্ট আনএক্সপোজড এরকম একটা গ্রুপ আছে, আবার এক্সপোজড আনএক্সপোজড এরকম একটা গ্রুপ আছে। কেস এন্ড কন্ট্রোল, কেস কারা, যাদের আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি, যাদের ওই আউটকাম গুলো আছে তারা হচ্ছে কেস, এবং যাদের ওই আউটকাম গুলো নাই তারা হচ্ছে কন্ট্রোল। যেমন ধরেন আমি লাং ক্যান্সার নিয়ে কাজ করছি, যাদের লাং ক্যান্সার, ধরেন একটা হসপিটালে 50 জন পেশেন্ট ভর্তি আছে, তার মধ্যে যাদের লাং ক্যান্সার আছে তারা হচ্ছে কেস, আর যাদের লাং ক্যান্সার নাই তারা হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। এখন আমি রেট্রোস্পেক্টিভলি যাব, মানে এই যে দেখেন ডিরেকশন অফ ইনকোয়ারি, আমরা পেছন দিকে যাব, আমরা রোগী পেয়েছি, এখন আমরা পেছনে যাব, পেছনে গিয়ে দেখবো কারা এক্সপোজড হয়েছিলেন, মানে স্মোকিং করতেন কারা, কারা কারা স্মোকিং করতেন, এক্সপোজড আর আনএক্সপোজড, যারা স্মোকিং না করেও লাং ক্যান্সারের শিকার হয়েছে। আর এখানে দেখেন যে হচ্ছে এদের লাং ক্যান্সার নাই, এদের ক্ষেত্রে আমরা পিছনে যাব, যে দেখবো এরা স্মোক করতো কিন্তু এদের লাং ক্যান্সার নাই, আর স্মোকও করতো না, এদের লাং ক্যান্সার নাই, ঠিক আছে। এখন আমি উদাহরণ দিচ্ছি আরো ক্লিয়ার হবে। দেখেন আমি যে উদাহরণটার কথা বলতেছি এতক্ষণ ধরে সেটাই এখানে আছে, যে সাপোজ আপনার হসপিটালে 50 জন পেশেন্ট আছে, এর মধ্যে 15 জন লাং ক্যান্সার সাফার করতেছে। এই 15 জনের মধ্যে 10 জন স্মোকার এন্ড 5 জন নন স্মোকার, ঠিক আছে। তার মানে এই যে কেস, আমার কেস তাহলে কয়জন, এই যে আমি এখানে লিখেছি কেস হচ্ছে আমাদের 15 ক্যান্সার পেশেন্টস, কেস হচ্ছে 15 জন ক্যান্সার পেশেন্ট, এবং বললাম এদের মধ্যে 10 জন স্মোকার, এক্সপোজড কয়জন, তাহলে 10 জন, আর বাকি 5 জন নন স্মোকার আনএক্সপোজড, এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল কারা, যাদের লাং ক্যান্সার নাই, মানে কি বাকি যে 35 জন পেশেন্ট আছে এরাই হচ্ছে কন্ট্রোল, এদের আউটকাম নাই, ঠিক আছে। কার কি কোনো কোশ্চেন আছে? ওকে, এনিওয়ে আমি যেটা এখন বলতে চাচ্ছি, বাকি রেস্ট যে 35 জন আছে তারা হচ্ছেন কন্ট্রোল। এখন আমি পেছনে যখন আসবো দেখতে পাবো যে এদের মধ্যে এক্সপোজড এবং পেশেন্টস, মানে হচ্ছে এদের মধ্যে কিছু সংখ্যক স্মোকিং করতেন আর কিছু সংখ্যক স্মোকিং করতেন না। এইভাবে হচ্ছে আমি আমার পুরো জিনিসটাকে নিয়ে আসবো, ডাটাকে কালেক্ট করবো। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। আমরা যখন একটু ডেসক্রিপটিভ ওয়েতে পড়বো জিনিসগুলোকে বা একটু জানার চেষ্টা করবো, তখন আমরা বুঝতে পারবো যে এই স্টাডিগুলো আসলে কিভাবে কাজ করে। কেস এন্ড কন্ট্রোল এই জিনিসটা যখন আমরা চিনবো, আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে, ঠিক আছে। আমরা আশা করি যে কেস কন্ট্রোল আমি বুঝতে পেরেছি। নাও
হেলথ সিস্টেম স্ট্র্যাটেজি রিসার্চ। এটা কিভাবে কাজ করে, এটা কারা করে? হেলথ প্রফেশনালস, স্ট্যাটিস্টিশিয়ানস, আইটি এক্সপার্টস, এপিডেমিওলজিস্ট এন্ড আদার্স। নাও এগুলো কোথায় কোথায় কাজ করে? পলিসি মেকিং লেভেলে, দেন স্ট্র্যাটেজি টু কমব্যাট communicable and non-communicable disease, then population intervention, viral statistics, policy making, like ধরেন আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার আছে, আমরা যে কমিউনিটি হেলথ কেয়ার সিস্টেম চালু করেছি, এটা একটা পলিসি মেকিং। এটা ইফেক্টিভ কিনা, ইফেক্টিভ হবে কিনা, ধরেন এখনো বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক নাই, আমরা বানাতে চাচ্ছি কমিউনিটি ক্লিনিক সিস্টেমটাকে, তখন আমি যে রিসার্চটা করব সেটাই হচ্ছে হেলথ সিস্টেম স্ট্র্যাটেজি রিসার্চ। এটা আদৌ ইফেক্টিভ হবে সেটা আমি যাচাই করব এই রিসার্চের মাধ্যমে। দেন স্ট্র্যাটেজি টু কমব্যাট কমিউনিকেবল এন্ড নন কমিউনিকেবল ডিজিজ, আমি কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল কিভাবে কমিয়ে আনতে পারি এর মাত্রাটাকে, মানুষ যাতে এটাতে কম ইফেক্টেড হয়, কম আক্রান্ত হয়, সেটা আমি কিভাবে কমিয়ে আনতে পারি সেটা নিয়ে আমি যখন রিসার্চ করবো। দেন পপুলেশন ইন্টারভেনশন, পপুলেশনের ক্ষেত্রে নানান ধরনের হেলথ রিলেটেড ইন্টারভেনশন করার জন্য। দেন ভাইরাল স্ট্যাটিস্টিক, জন্ম হার, মৃত্যু হার, এরপরে গড় বয়স, গড় মৃত্যু হার, নানান ধরনের এইসব যে বিষয়গুলো আছে, নানান ধরনের প্যারামিটার্স আছে, সেই জিনিসগুলো বের করার জন্য যে রিসার্চগুলো করা সেগুলো হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। নাও এর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমি বর্তমানে এই করোনা একটা কমিউনিকেবল ডিজিজ, অবশ্যই এটাকে কমব্যাট করার জন্য ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং। এখন এটা এত হাইলি কন্টিজিয়াস একটা ডিজিজ, এটাকে কনভেনশনাল বা ম্যানুয়াল বাড়ি বাড়ি গিয়ে এটা কন্ট্যাক্ট ট্রেসিং করাটা অনেক বেশি টাফ। তো অনেক দেশ যেটা ফলো করছে যে ডিজিটাল কন্ট্যাক্ট ট্রেসিং করছে অ্যাপের মাধ্যমে বা আদার হচ্ছে আইটি যে সুবিধাগুলো আছে সেগুলো ব্যবহার করে। এখন বাংলাদেশে এটা ফিজিবিলিটি কি, বাংলাদেশে এটা কিভাবে প্রয়োগ করা যায়? চাইলেই তো প্রয়োগ করা যাবে না, কারণ এখানে অনেক 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 ফ্যাক্টর আছে। এবং কোরিয়া এটাতে সফল হয়েছে, কোরিয়ান মডেলটা যদি আমি তুলে নিই বাংলাদেশে বসিয়ে দিই, এটা কখনোই সফল হবে না, কারণ আমাদের পরিবেশ পরিস্থিতি, জনসংখ্যা, এরপরে হচ্ছে কমপ্লায়াবিলিটি সবকিছু ভিন্ন। ওই জিনিসগুলোকে কনসিডার করে বাংলাদেশে কন্ট্রাক্ট ট্রেসিং কিরকম হতে পারে সেই বিষয়টা নিয়ে আমি এন্ড হচ্ছে আমার কিছু রিসার্চমেন্ট কাজ করছি বর্তমানে। ওকে, দেন উই ক্যান প্রসিড। আমরা বেশি দূরে নাই শেষ করতে। হাউ ক্যান উই স্টার্ট, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি আজকে আশা করি যারা এতক্ষণ ছিলেন তাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি যে রিসার্চটা একদম শুরু থেকে কিভাবে আস্তে 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 আগায়। আমি যদি শুরুটা ধরতে পারি, এরপরে আমার মেন্টরি আমাকে পথ দেখাবে যে কিভাবে রিসার্চ করতে হবে। আমি করতে করতে শিখবো। এটা এমন জিনিস না যে আমি বই পড়লাম, বই পড়ে রিসার্চে নেমে গেলাম, আমি হচ্ছে করতে করতে শিখবো এই জিনিসটা। এখন হাউ ক্যান উই স্টার্ট? চারটা জিনিস লাগবে আমার। ফার্স্ট যেটা করতে হবে, আমাকে একজন সুপারভাইজার ঠিক করতে হবে, যাকে আমি মনে করি যে সে আমাকে গাইড করতে পারবে, সে একজন ভালো মেন্টর হতে পারবে, যার ভালো এক্সপিরিয়েন্স আছে রিসার্চে, সে একজন সায়েন্টিস্ট, মানে এস্টাবলিশড সায়েন্টিস্ট, তাকে আমার মেন্টর হিসেবে। বা এখন আমি যদি যে বলি যে স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই, আমাকে কাজে নেন, তোমার ক্যাপাবিলিটি তাকে প্রুভ করতে হবে বা তোমার আগ্রহ তাকে বুঝাইতে হবে। এটা কিভাবে বুঝতে হবে সেটা আমি আজকে আর বলতে চাচ্ছি না, এটা যারা এই বিষয়ে কাজ করতে চান তাদের অবশ্যই হেল্প করবো। দেন সেকেন্ড, স্কিলস। আপনার স্কিলস থাকতে হবে, নানান ধরনের স্কিল থাকতে হবে। লাইক আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি, দ্যাটস ওয়ান অফ মাই স্কিল। আমি কনভেনশনাল ওয়েতে কোনো প্রেজেন্টেশন তৈরি করি নাই, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এখন যেমন দেখা যায়, দ্যাট ইজ এ স্কিল। দেন আপনার ডাটা অ্যানালাইসিস বা ডাটাকে সুন্দর প্রেজেন্ট করার স্কিল থাকতে হবে, বা মানে এরকম নানান ধরনের স্কিল। আপনি যত বেশি স্কিলফুল হবেন, আপনি তত বেশি এফিশিয়েন্ট হবেন, এবং আপনার মেন্টরকে আপনি তত বেশি অ্যাট্রাক্ট করতে পারবেন আপনাকে কাজে নেওয়ার জন্য। ওকে, দেন আরেকটা বিষয় হবে, স্কিল থাকলে আপনার মেন্টরের ছোট্ট ডিরেকশনই আপনি পুরো কনটেক্সটটা বুঝে যাবেন আপনাকে কি করতে হবে। নাও রিসার্চ মেথোডোলজি, এই যে বললাম আপনাকে রিসার্চ মেথোডোলজি জানতে হবে। আমি তো আজকে লিমিটেড টাইমের মধ্যে যতটুকু বলা পসিবল একদম বেসিক সেটা বলার চেষ্টা করেছি। রিসার্চ মেথোডোলজি জানতে হবে, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার করা, মোটিভেশন। আপনাকে কেন রিসার্চ করতে চান সেই মোটিভেশনটাকে আপনাকে ফিক্স করতে হবে। আপনার মোটিভেশন যদি এনাফ স্ট্রং না হয়, আপনি শিখতে পারবেন না। রিসার্চ অনেক ধৈর্যের বিষয়, ঠিক আছে? অনেক সময় অনেক ক্ষেত্রে আমি যেভাবে চাচ্ছি যে বিষয়টা, সেটা অনেক সময় হয় না, সেটাকে ওভারকাম করে আমাকে জিনিসটাকে আবার সাম আপ করতে হয়। তো এই জিনিসটার ক্ষেত্রে মোটিভেশন প্রয়োজন আছে। আপনি কেন রিসার্চ করতে চান সেটা আগে আপনার সাথে আপনার বোঝাপড়া হওয়া প্রয়োজন আছে। নাও ফ্যাক্টরস ফর সাকসেস, আমি একজন সাকসেসফুল রিসার্চার কিভাবে হতে পারি? ফার্স্ট অফ অল যেটা বললাম, মোটিভেশন থাকতে হবে, আমার প্রচুর কিউরিওসিটি থাকতে হবে, আমি জানতে চাই অনেক কিছু, প্রচুর কিউরিওসিটি থাকতে হবে। এন্ড রিডিং প্লাস প্লাস, মানে কি প্রচুর পড়তে হবে, প্রচুর লিটারেচার পড়তে হবে, মানে কি প্রচুর সায়েন্টিফিক পেপারস পড়তে হবে আমাকে। না হলে আমার রাইটিং স্কিল ডেভেলপ করবে না, আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করবে না। রিসার্চে একটা বড় জিনিস হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি। আমাকে একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করতে পারতে হবে, ঠিক আছে? অনেক গভীরভাবে চিন্তা করতে জানতে হবে। এটা তখনই ডেভেলপ করবে যখন আমি অনেক বেশি সায়েন্টিফিক পেপার পড়বো, ক্রিটিক্যালি রিডিং করবো।
So that's an important factor. Then why do I research? আমি কেন রিসার্চ করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। লাইক আমি যে বলতেছিলাম যে আমি একটা সিনিয়রের সাথে আমি এক্সপ্লোর করতে যাই, তখন ফার্স্টের দিকে আপনাদের যে কথাটা বললাম যে লাইক অ্যাজ এ ক্লিনিশিয়ান আপনি হয়তো আপনার জীবদ্দশায় 1 লাখ 2 লাখ মানুষকে সার্ভ করতে পারতেছেন, বাট অ্যাজ এ রিসার্চার, অ্যাজ এ সায়েন্টিস্ট আপনি কোটি কোটি মানুষকে হেল্প করতে পারতেছেন, সার্ভ করতে পারতেছেন। দ্যাট ইজ দ্য মোটিভেশন টু মি, টু বি অনেস্ট, দ্যাট ইজ দ্য মোটিভেশন টু মি। অ্যান্ড আই থিঙ্ক এটার বাইরে যদি আমি কিছু বলতে চাই, লাইক আই এনজয় দিস থিং, লাইক এখানে অনেক চ্যালেঞ্জেস আসে, সেই জিনিসগুলোকে ওভারকাম করা, ফিল্ডে যে কাজ করা। লাইক আমি একটু মেনশন করতে চাই যে আমি বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। কেউ কি প্রশ্ন করতে চান? একজন হ্যান্ড রেজ করেছেন, যদি বলতে চান মাইক অন করে বলতে পারেন। যাই হোক, বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি এবং আমাদের ফিল্ড অফিস হচ্ছে জামালপুরে। তো ফিল্ডে যে কাজ করার অভিজ্ঞতা আছে। তো ওভারঅল লাইক পাবলিক হেলথ রিসার্চটা আপনি যত মাঠে ঘাটে ঘুরবেন তত বেশি ক্যাপাবল হবেন, আপনার ওই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তত বাড়বে। সো ইটস এনজয়েবল থিং টু মি ওভারঅল। নাও আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, আপনারা এত ধৈর্য ধরে এতটা সময় ধরে জিনিসগুলোকে শুনেছেন। লাইক আমি একটু মেনশন করতে চাই যে আই এম নট শোয়িং ইউ অফ দিস থিংস, আই এম এনকারেজিং ইউ যে আন্ডার গ্রাজুয়েট রিসার্চ করা পসিবল। আমার 2টা পেপার অলরেডি সাবমিটেড, 2টা রানিং, অ্যান্ড একটু আগে নিউজ এসেছে যে আরেকটা অলমোস্ট কমপ্লিট। সো 3 রানিং প্রজেক্টস অ্যান্ড 1 পেন্ডিং। একটা করোনার জন্য ঝুলে আছে, ডাটা কালেকশনে নামতে হবে করোনার পরে, তো ইটস পেন্ডিং প্রজেক্ট। সো ইউ ক্যান সি ইউ ক্যান ডু রিসার্চ ইন আন্ডার গ্রাজুয়েট লেভেল। আমি আপনাকে আজকে টেক হোম মেসেজ এটাই বলতে চাই যে আপনি একজন আন্ডার গ্রাজুয়েট, আপনিও রিসার্চ করতে পারবেন। দিস ইজ দ্য টেক হোম মেসেজ। এন্ড এটার জন্য আমাকে স্কিল অর্জন করতে হবে, আদার্স যা যা প্রয়োজন সেই ক্যাপাবিলিটিগুলোকে আমাকে গেইন করতে হবে। আচ্ছা, কেউ কি কোশ্চেন করতে চান? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমরা যদি রিসার্চ করি এন্ড পেপার পাবলিশ করি, আমরা যদি দেশের বাইরে যদি কোনো পেপার আমাদেরকে হেল্প করবে? ওয়েট মানে আমি দেশের যদি বাইরে কি বলতে পারছেন? এমপি, ওয়েট দেশের বাইরে কি বলছে আমি শুনতে পাইনি, সাউন্ডটা আসেনি। ভাইয়া বলছিলাম যে আমরা জানি যে এমপি সেক্টরে বা দেশের বাইরে যদি আমরা রিসার্চ নিয়ে কাজ করতে চাই তখন পেপার পাবলিশ করাটা অনেক বেশি হেল্পফুল, কিন্তু যদি আমরা ক্লিনিক্যাল সাইডের কোনো ডিগ্রি নিতে চাই মানে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তখন কি আমরা মানে রিসার্চটা কি তাহলে আমাদের জন্য হেল্পফুল হবে নাকি? ওকে, নাও ইটস এ লাইক যদি তুমি ফেলোশিপ করতে চাও সেক্ষেত্রে ইটস নট ক্যারি ভ্যালু, লাইক এফসিপিএস, দেন হচ্ছে যদি রয়্যাল কলেজের ওই ডিগ্রিগুলোর যদি বা ওই ফেলোশিপগুলোর যদি সেখানে তোমাকে হেল্প করবে না। বাট বর্তমানে অনেকেই হচ্ছে এমএসসি করতেছেন লাইক ক্লিনিক্যাল মেডিসিন, এরপরে নানান বিষয়ের উপর, তাদের ক্ষেত্রে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে সুযোগ পাওয়ার জন্য দ্যাট উইল ডেফিনেটলি হেল্প তোমার ক্লিনিক্যাল স্টাডি। আই হোপ তোমাকে আমি অ্যান্সারটা দিতে পেরেছি। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর কেউ? আসসালামু আলাইকুম, আহসান, আমি ইব্রাহিম বলছি। হ্যাঁ, এটা বল। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যে কয়েকটা কম্পোনেন্ট আমার দরকার হবে অ্যাজ এ গ্রোন আপ রিসার্চার, যে আমি কেবল শুনেছি মেন্টর স্কিল। তো এই ক্ষেত্রে আমি এই মেন্টরশিপটা কিভাবে পেতে পারি, বা হচ্ছে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনটা এই ক্ষেত্রে আসলে কি ভূমিকা রাখবে? যে আমি একজন আন্ডারগ্রেড মেডিকেল স্টুডেন্ট, আমি রিসার্চ করতে চাচ্ছি বা এই বিষয়ে আমি কি বলবো যে আমি ইন্টারেস্টেড, তো সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোনো মানে কাঠামো আছে কিনা যে হ্যাঁ আমি ওখানে গেলাম, ওখান থেকে আমাকে এটা শেখানো হবে, এইরকম এন্ট্রান্সের বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন। ওকে, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করতেছি যে উই আর প্ল্যানিং যে হচ্ছে আমরা সবসময় আন্ডারগ্রেডদের লাইক আমি তো মানে লাইক পিআরএফ এর কারণেই হচ্ছে এগুলোর সাথে অ্যাটাচড হওয়া, কারণ তারা আন্ডারগ্রেডদের সবসময় এনকারেজ করে আসছে যে দে শুড লাইক অ্যাটাচ দেমসেলফ ইন রিসার্চ। তো আমরা এখনো হচ্ছে যে আমি যেহেতু এটার সাথে যুক্ত হয়ে গেছি, আমরা চেষ্টা করতেছি যে হচ্ছে যারা অ্যাসপাইরেন্ট আছে আন্ডারগ্রেড লেভেলে তারা যাতে এটার সাথে যুক্ত হতে পারে। বাট এখানে কিছু কথা আছে, যেহেতু বিআরএফ আস্তে আস্তে প্ল্যাটফর্মটা বড় হচ্ছে, আমরা টিমে নেওয়ার আগে কিছু রিক্রুটমেন্ট প্রসিডিওর নিয়ে কাজ করছি যে কিভাবে কি করতে হবে, এবং জয়েন করার আগে কিছু কারিকুলাম ডেভেলপ করছি, শর্ট কিছু কারিকুলাম, যে এই জিনিসগুলো এই মানে অনলাইন কিছু কন্টেন্ট দেখে এটার উপর একটা ইভ্যালুয়েশন প্রসেস করে এরপরে জয়েন করতে হবে। লাইক এই জিনিসগুলো আসলে ধৈর্যের পরীক্ষার জন্য এন্ড হচ্ছে ক্যাপাবিলিটি পরীক্ষার জন্য, নাথিং এলস। জয়েন করার অবশ্যই সুযোগ আছে, আমরা খুব শীঘ্রই এই জিনিসগুলোকে হচ্ছে ডিসকাস করবো ইনশাআল্লাহ। আর কেউ? Anyone else? Anything?
আসান, হ্যাঁ, অন্তর। অন্তর বলছিলাম। হুম। আচ্ছা, আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আর কি কি করতে পারি বলে মনে করো? ওকে, স্কিলের মধ্যে এখন প্রয়োজন যে আমার রিসার্চে আমার কি স্কিল প্রয়োজন। হ্যাঁ, লাইক ওয়ান অফ দ্য স্কিলস হচ্ছে যে কোলাবোরেটিভ রিসার্চের জন্য হ্যাঁ কিছু প্ল্যাটফর্ম আছে। মেন্ডেলে ইউজ করতে পারার যে ক্যাপাবিলিটি, দেন হচ্ছে লাইক আমার ও মানে কোলাবোরেটরদের সাথে কমিউনিকেশন স্কিলস। দেন যদি হচ্ছে আমার পার্সোনাল স্কিলের কথা বলি, সেক্ষেত্রে লাইক নোয়িং, মানে হচ্ছে যে ফিগার তৈরি করা। লাইক আমরা তো এখানে হাতে ফিগার রাখবো না, তুমি একটা স্কেচ তৈরি করা বা রিসার্চ পেপারের জন্য হচ্ছে একটা ফিগার রেডি করা, সেগুলোর জন্য কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোর স্কিল ডেভেলপ করা। যেমন আমি মানে ওইসব সফটওয়্যার ইউজ করতে পারি না, বাট আই ক্যান ডু পাওয়ার পয়েন্ট দিয়ে আমি ফিগার রাখতে পারি। এটা হচ্ছে লাইক এটা একটা স্কিল, যে আমি একটা সফটওয়্যার ইউজ করে একটা জিনিস তৈরি করতে পারতেছি। দেন আমরা পিআরএফ যেটা করি ডাটা এন্ট্রির জন্য, দেয়ার ইজ এ গ্লোবাল সফটওয়্যার অর এ গ্লোবাল সিস্টেম দ্যাট ইজ কল্ড রেডক্যাপ, রিসার্চ ইলেকট্রনিক ডেটা ক্যাপচার। হ্যাঁ, এটাতে হচ্ছে কি আমরা একটা অনলাইন ফর্ম ক্রিয়েট করি। এই ফর্মগুলো ক্রিয়েট করা মানে ফর্মটাকে ডিজাইন করো, অনেক বিষয় আছে এখানে, সব মিলে নানান রকম স্কিল আছে। এগুলা কাজ করতে করতে এক একজন এক এক ধরনের স্কিল অর্জন করে। এখন সায়েন্সের যুগটা হচ্ছে কোলাবোরেটিভ যুগ, মানে একজনের মধ্যে সব গুণগুলো থাকবে না, এক একজনের কাছে এক একটা থাকবে, সবাই কন্ট্রিবিউট করে এক সুন্দর জিনিস দাঁড় করাবে। সো আমার যে জিনিসগুলো ভালো লাগে স্কিল করা, আমি সেগুলো অর্জন করতে পারি। যেমন প্রোগ্রামিং শেখা, ডাক্তারদের ক্ষেত্রে যদিও এনকারেজ না, দেন হচ্ছে ফিগার তৈরি করার জন্য যেসব সফটওয়্যার আছে সেগুলো শিখতে পারি আমরা। আর কেউ আর কি আছে? আই হোপ আমি আজকে সেশনটা। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমি একজন আছি। হুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নাজমিন বলছি। হুম। তো আমি যদি এমবিবিএস শেষ করার পর ইন্টার্নশিপ চলাকালীন অবস্থায় কোনো ভার্সিটি, বাইরের ভার্সিটিতে যদি অ্যাপ্লাই করি রিসার্চের জন্য, সেক্ষেত্রে কি কোনো রেজাল্ট আর সিজিপিএ এর দরকার আছে? ওকে, অ্যাজ আমরা হচ্ছে মেডিকেল সিস্টেমে আমরা সিজিপিএ সিস্টেমটা চালু নাই, আমাদের মার্কসটাকে সিজিপিএ তে কনভার্ট করা হয়। বাট আমি হচ্ছে এই ব্যাপারে অনেক বেশি জানার চেষ্টা করেছি। ইফ ইউ হ্যাভ রিসার্চ ব্যাকগ্রাউন্ড, দেন লাইক ইয়োর আন্ডারগ্রেড রেজাল্টস ডাজেন্ট লাইক, এটা খুব বেশি ম্যাটার করে না, ঠিক আছে? আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং হয়, সেক্ষেত্রে লাইক এখানে হচ্ছে কি মানে কাজের ছেলে হইতে হবে বা কাজের মেয়ে হইতে হবে, ঠিক আছে? একজন ফরেন প্রফেসররা তো মানে টু বি অনেস্ট আমাদের প্রফেসরদের মতো না, যে এখানে রিকমেন্ডেশন লেটারে আমাদের প্রফেসর কি করে, সে অনেক বেশি উদ্যমী, সে অনেক পরিশ্রমী, এইসব কথাবার্তা লিখে দেয়। এইসব কথাবার্তা দেখলে এটা ছুঁড়ে ফেলে দিবে, ঠিক আছে? আপনার রিসার্চ মেন্টর যখন আপনার জন্য লিখবে, তখন সে স্পেসিফিক্যালি বলতে হবে সে আমার সাথে এই প্রজেক্টে এই কন্ট্রিবিউট করেছে। যখন আপনার কন্ট্রিবিউশন গুলো দেখবে যে আপনি এই করেন, আপনি এই পারেন, আপনি এখানে এখানে কন্ট্রিবিউট করেছেন, আপনি একটা কাজের ছেলে বা কাজের মেয়ে, আপনাকে যে কাজ হবে, আপনাকে একটা কাজ দিলে একটা ভালো আউটকাম আসবে, সেই জিনিসগুলো ম্যাটার করে রিসার্চ প্র্যাকটিস। ধন্যবাদ ভাইয়া। ওকে, আর কেউ? I think we can wrap this up. সবাইকে আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। এটা হচ্ছে যে যাদেরকে আমরা দেখলাম যে অ্যাজ এ রিসার্চার তারা তাদের ক্যারিয়ারটাকে নিয়েছেন, তো বাংলাদেশে আসলে এটাকে অ্যাজ এ প্রফেশন বা অ্যাজ এ ক্যারিয়ার নেওয়ার মানে চান্সেসটা কেমন, এবং সেটা নিলে কতখানি মানে প্রবল? কারণ বর্তমান সোসাইটিতে তো আমরা এরকম কিছু দেখি না। শাওন ভাইয়ের উনিও কিন্তু এখন ওনার ওয়াইফ সব উনারা কিন্তু দেশের বাইরেই তার ক্যারিয়ারটা ইয়া করছে। মানে দেশের ক্যারিয়ার ব্যাপারে জানতে চাচ্ছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেশের ক্যারিয়ারটা কি হবে? ওকে, আচ্ছা, লাইক আই ক্যান সে যে ইফ ইউ ওয়ান্ট টু প্লে সেফ, ঠিক আছে, লাইক মানে আমাদের কাছে যদি মনে হয় আমাদের কারো যে লাইক ইজ ইট সেফ, তাদের ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে যে একজন একাডেমিশিয়ান হয়ে এরপরে একজন একাডেমিশিয়ান হয়ে রিসার্চটাকে আরো ভালোভাবে করা যায়। অ্যান্ড অ্যাজ এ ফুল টাইম রিসার্চার যদি কেউ হতে চায়, সেক্ষেত্রে বর্তমানে আইসিডিডিআরবি আছে, হ্যাঁ, এখানে ভালো ভালো কাজ করার স্কোপস আছে, হ্যাঁ। বাট এখানে বাংলাদেশের লিমিটেশনটা হচ্ছে যে বাংলাদেশের মানে রিসার্চ কালচারটা এখনো গড়ে ওঠে নাই। কিন্তু সামনে একটি সময়টা আসতেছে, এখানে রিসার্চ কালচারটা অনেক বেশি প্রয়োজন হবে। একটা দেশ ততদিন পর্যন্ত উন্নত হবে না যতদিন পর্যন্ত না তাদের নিজেদের নলেজ জেনারেট করার ক্যাপাবিলিটি থাকবে, ঠিক আছে? সো এই সময় যারা এই ট্র্যাকটাতে প্রবেশ করবে, দে উইল বি দ্য পায়োনিয়ার্স, এটা একটু বলতে পারবো আপাতত। বাট একাডেমিশিয়ান হয়ে রিসার্চ করাটা ইজ এ সেফ গেম যদি কেউ সেফ থাকতে চায়। ওকে, আই থিঙ্ক উই ক্যান র্যাপ দিস আপ নাও। আর আদার যদি কারো কোশ্চেন থাকে সে পার্সোনালি যোগাযোগ করতে পারবে। ওকে, উই আর র্যাপিং আপ। থ্যাঙ্কস এভরিওয়ান সময় দেওয়ার জন্য, বকবক শোনার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো দেখা হবে।
থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।